কাহন সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ কাহনে শুনবেন শাশ্বত ধরের কাহিনী অরণ্যের অভিশাপ, অন্তিম পর্ব। প্রথম পর্ব যারা শোনেননি বা মিস করে গেছেন, তারা ডেসক্রিপশনের শুরুতে আই বাটনে এবং পিন্ড কমেন্টে প্রথম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। আর যারা এত কষ্ট করতে চাইছেন না, তাদের জন্য ছোট্ট করে একটা রিক্যাপ রইল। তবে শুরু করার আগে সেই বিশেষ অনুরোধ, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। শুরু হচ্ছে অরণ্যের অভিশাপ, অন্তিম পর্ব। তবে তারও আগে রিক্যাপ। সাহিত্য দীর্ঘজীবী হোক। বান্ধবগড়ের এক সময়ের জমিদার ফ্যামিলির বংশধর দীপনদের পরিবারকে ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপ। ওই বংশের রাজারা রাজবাড়িতে থাকতে এলেই তাদের অকাল মৃত্যু ঘটে। দীপনের অনুরোধে ওর বন্ধু সন্দীপ এবং ওর শখের গোয়েন্দা দাদা নীলুদা পৌঁছে যায় বান্ধবগড়ে। উদ্দেশ্য দীপনের বাবার মৃত্যু রহস্যের কিনারা করা। এদিকে কাকা কেশব নারায়ণ এতে একেবারেই খুশি নন। অজয় রানা নামে এক ফটোগ্রাফারের মুখে জানা যায় জঙ্গলে নাকি সাদা বাঘ দেখা গেছে। এদিকে চোরা শিকারীদের মাথা অর্জুন সিংও একটা সাংঘাতিক প্রতিপক্ষ হতে চলেছে বোঝা যাচ্ছে। হঠাৎ একদিন জানা যায় জঙ্গলের রেঞ্জার রণবীর ঠাকুর এবং দীপনের কাকা কেশব নারায়ণ বাঘের হাতে মারা গিয়েছেন। তারপর বাড়িতে ফেরার খানিকক্ষণ পরে পুলিশ বাড়িতে এলো। সন্দীপ বলল, নীলুদা, বাড়িতে পুলিশ এসে গেছে। সেটা দীপন জানে? খানিকক্ষণের মধ্যেই দীপন ঘরে এলো। বলল, নীলুদা, নিচে যাবে একবার? কি হয়েছে? পুলিশ এসেছে আসলে। মানে যদি তুমি থাকো একটু কথা বলতে সুবিধে। চলো। নীলুদা নিচে গেল। দেখল ওই অফিসারের সাথে আরও একজন সিনিয়র পুলিশ অফিসার এসেছেন। নীলুদাদের দেখে বললেন, আপনারা? আমার বন্ধু সন্দীপ আর নীলুদা। নীলুদা নমস্কার করে বলল, আমি নীলোৎপল বসু। নীলোৎপল? মানে আপনি কি ওই অজন্তার ব্যাপারে কোনোভাবে? হ্যাঁ, ওখানে একটু সাহায্য করেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আমাকে রেঞ্জার বলেছিলেন আপনার কথা। কি প্যাথেটিক ব্যাপার বলুন তো। হ্যাঁ, সে তো বটেই। কথার মধ্যেই রূপসা আর রঞ্জিত ঘরে ঢুকল। নীলুদার দিকে তাকিয়ে রঞ্জিত একটু হাসল। নীলুদা প্রত্যুত্তরে একটু হেসে রূপসাকে জিজ্ঞেস করল, আপনি এখন কেমন আছেন? একটু ভালো, কিন্তু এ কি করে হলো বলুন তো? মানে দেখুন, আমি যেটা বলতে এসেছিলাম, আপনার বাবার তো শরীরের প্রায় কোনো অংশই পাওয়া যায়নি, শুধু একটুখানি হাতের টুকরো। তা সেটা কি আপনারা এনে আলাদা করে কোনো সৎকার করতে চান, নাকি পুলিশের পক্ষ থেকে আমরাই সেটার ব্যবস্থা করে নেব? রঞ্জিত বলল, না না, আপনারা যা ভালো বুঝবেন করবেন। ওই দৃশ্য আমরা সহ্য করতে পারবো না। বেশ, ঠিক আছে। নীলুদা জিজ্ঞেস করল, রেঞ্জার সাহেবের শরীর কি করা হচ্ছে? রেঞ্জার সাহেবের বাড়িতে খবর পাঠানো হয়েছে, তবে শরীরের যে অবস্থা ওটা রাখা যাবে না, সৎকার করে ফেলতে হবে। বাঘের আক্রমণেই যে মারা গেছেন সেটা নিশ্চিত? কেন বলুন তো? আসলে চলন্ত বাইকের উপর বাঘ তো সচরাচর আক্রমণ করে না, সেই জন্যই বলছিলাম আর কি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন, তবে সেটার জন্য আর কি করা যাবে? শুনলাম প্রথমে একটা গুলির আওয়াজ পাওয়া যায়, সেটার কোনো প্রমাণ আছে? না, এই রকম তো আমরা কিছু পাইনি। রেঞ্জার সাহেবের বডি কি পোস্টমর্টমে পাঠানো যায়?
পোস্টমর্টেম? কি বলছেন কি? রূপসা রঞ্জিত অবাক হয়ে ওর দিকে তাকালো। হ্যাঁ, একবার যদি পোস্টমর্টম করে দেখা যেত যে মৃত্যুর আসল কারণ বাঘের কামড় নাকি অন্য কিছু, তাহলে হয়তো ব্যাপারটা একটু পরিষ্কার হতো। দেখুন, জেনারেলি এরকম কেসে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাই না, সরাসরি সৎকার করে দিই। তবে আপনার কি কোনো সন্দেহ হচ্ছে? না, সন্দেহ ঠিক বলবো না, দুটো খটকা লাগছে। যেমন? ওই যে বললাম, এক, বাইকের উপর বাঘের আক্রমণ, আর দুই, গুলির আওয়াজ। কিন্তু বাইকের ওপর তো আমরা বাঘের থাবার চিহ্ন পেয়েছি। বাঘ যে এসেছিল সে ব্যাপারে আমরা নিশ্চিত। তবুও আপনি বলছেন যে একবার পোস্টমর্টম করে দেখা উচিত। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, দেখছি কি করা যায়। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, বলুন। এর আগে এখানের রাজাবাবু যে মারা গিয়েছিলেন, ওনার পোস্টমর্টম করা হয়েছিল? পুলিশ ইন্সপেক্টর একবার রঞ্জিতের দিকে তাকিয়ে আবার নীলুদার দিকে তাকালেন, বললেন, না, কেশববাবুই বারণ করেছিলেন। বাঘের আক্রমণে মারা গিয়েছিলেন। পোস্টমর্টম করে শুধু শুধু ক্ষতবিক্ষত শরীরকে আরও ক্ষতবিক্ষত করার কোনো মানে হয় না, তাই ওনারা করতে চাননি। বুঝলাম। রঞ্জিতের দিকে তাকিয়ে ইন্সপেক্টর বললেন, আচ্ছা, বলছিলাম যে আসলে কিছু ফর্মালিটি আছে, তো আপনারা একবার থানায় এলে ভালো হতো। রূপসা বলল, থানায় কেন যেতে হবে? ওর মুখের দিকে একবার তাকিয়ে ইন্সপেক্টর বললেন, না, তেমন কিছু নয়, ওই 2-3টে জায়গায় সইয়ের ব্যাপার, আইডেন্টিফিকেশনের ব্যাপারে। কাউকে পাঠিয়ে দেওয়া যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি থানা থেকে কাউকে পাঠিয়ে দেব, আপনারা একটু দেখে সই করে দেবেন। আর হ্যাঁ, শুনুন, কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। নিশ্চয়ই। ঠিক আছে, আমি তাহলে চলি। নীলুবাবু, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। পোস্টমর্টম রিপোর্টটা একটু দেখতে পেলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, যদি পোস্টমর্টম করানো যায় তাহলে আমি পাঠানোর ব্যবস্থা করছি। ধন্যবাদ। পুলিশ ইন্সপেক্টর চলে যাওয়ার পরে প্রথম মুখ খুলল দীপন। এগিয়ে গিয়ে রূপসাকে জিজ্ঞেস করল, কিরে, কেমন আছিস এখন? ক্লান্ত গলায় রূপসা বলল, ঠিক আছি রে। কি সব হয়ে গেল বলতো? রঞ্জিত বলল, হ্যাঁ, সেটাই তো, মানে বিশ্বাসই করতে পারছি না, একটা বাঘ বাবাকে আর জেঠুকে মেরে চলে যাবে, আর সেটার কোনো প্রতিকার হবে না। নরঘাতক প্রমাণ হলে নিশ্চয়ই হবে। প্রমাণটা হবে কি করে? জেঠুকে মারলো, বাবাকে মারলো, তবুও প্রমাণ হবে না যে বাঘটা নরখাদক। কিন্তু দুজনকে যে একই বাঘে মেরেছে তার প্রমাণ কি? অনেকক্ষণ চুপ করে বসে রইল রঞ্জিত। তারপরে মাথা নাড়তে নাড়তে উঠে বলল, অভিশাপ অভিশাপ, সব শেষ হয়ে যাবে। নীলুদা রূপসাকে বলল, আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। আপনার ঘরে সাপ ঢুকেছিল কিভাবে, আর আপনাকে কামড় দিলই বা কিভাবে? আমি তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ ভোরের দিকে পাতে একটা তীব্র জ্বালা, ঘুমটা ভেঙে গেল চট করে। পাটা সরিয়ে নিতে গিয়ে একটা ঠান্ডা কিছুর উপর পাটা পড়ল। তারপরেই দেখি একটা বিরাট বড় সাপ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে আমি চিৎকার করে দাদাকে ডাকি। এরপর জ্ঞান হলো হাসপাতালে। ওখানে বলল অ্যান্টিভেনাম ঠিক সময় পড়েছিল বলে কোনো চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। সত্যি আপনাদের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বেড়াতে এসে শুধু শুধু বিব্রত হচ্ছেন। আরে না না, বিব্রত হওয়ার কি আছে? দীপন সন্দীপের বন্ধু, আপনাদের বিপদ তো আমাদেরও বিপদ। তবে ঘরে একটু সাবধানে দেখে শুনে থাকবেন, বলা তো যায় না যা সব হচ্ছে চারিদিকে। তার বলতে? জোর করে মুখে একটা শুকনো হাসি ফুটিয়ে রূপসা উঠে চলে গেল। সেই দিন রাতে সন্দীপের ঘুমটা ভাঙল
দরজাটা খোলার আওয়াজ পেয়ে সন্দীপ দেখল নীলুদা দরজা খুলে কোথায় যেন বের হচ্ছে। সন্দীপ বলল, কোথায় যাচ্ছ? নীলুদা ঠোঁটে আঙুল দিয়ে শব্দ করে বলল, আজ আবার কেউ মন্দিরের ভেতরে ঢুকেছে। আজকে ব্যাপারটার একটা সমাধান চাই। সন্দীপ বিছানা থেকে ছুরি আর টর্চটা নিয়ে নীলুদার পেছন পেছন বাইরে এলো। বাইরে তখন ঘন অন্ধকার। দুজনে টর্চের আলোয় ধীরে ধীরে পৌঁছলো বাড়ির পিছনে। সন্দীপ বলল, দীপনকে জানালে হতো না? আরে ততক্ষণে পাখি উড়ে যেতে পারে। টর্চের আলোয় মন্দিরটা পরিষ্কার দেখা যাচ্ছে। নীলুদা বলল, তুই বাইরে দাঁড়া, আমি আসছি। সন্দীপ বাইরে অপেক্ষা করতে লাগলো। নীলুদা এদিক ওদিক দেখে পকেট থেকে রিভলভারটা বার করে হাতে নিল। তারপর পা টিপে টিপে মন্দিরের ভেতর ঢুকল, কিন্তু খানিকক্ষণের মধ্যেই বেরিয়ে এলো। কি হলো? না, মন্দিরের ভেতরে কেউ নেই। তাহলে? একটা রহস্য তো রয়েছে। আমরা যতক্ষণে আসছিলাম ততক্ষণে সে মন্দিরের ভেতর থেকে পালিয়েছে। কিন্তু সে মন্দিরে আসছে কেন? সেটাই আসল প্রশ্ন। কালকে দিনের আলোতে একবার মন্দিরটাকে ভালো করে দেখতে হবে। সন্দীপ এদিক ওদিক টর্চের আলো ফেলে বলল, এখানে তো কারো কোনো অস্তিত্ব নেই। ওই ভাঙা বাড়ির ভিতরে একবার ঢুকে দেখবে নাকি? না, এখন নয়। যা করার কাল সকালে করতে হবে, কিন্তু করতেই হবে। ঘটনার মোড় যেদিকে যাচ্ছে মনে হচ্ছে আবার খুব শিগগিরই একটা কিছু ঘটতে চলেছে। ঠিক এই সময় জঙ্গলের ভেতর থেকে একটা বাঘের গর্জন কানে এলো। নীলুদা সন্দীপ মুখ চাওয়াচাই করল, বলল, শোন, এখন ঘরে যাওয়াটাই নিরাপদ। যদি বাই চান্স বাঘ এসে পড়ে তাহলে ব্যাপারটা মোটেই সুখকর হবে না। ঠিকই বলেছ। পরের দিন সকালে নীলুদা দীপনকে জিজ্ঞেস করল, আচ্ছা দীপন, তোমাদের বাড়িতে কোনো গুপ্ত পথ আছে? কেন বলো তো? জিজ্ঞেস করছি, তার কারণ আছে তাই। সেরকম তো কিছু জানি না, তবে হ্যাঁ, বহুকাল আগে শুনেছিলাম যে এই বাড়ি থেকে নাকি গড় অবধি একটা সুড়ঙ্গ আছে কোথাও, কিন্তু সেই সুড়ঙ্গ কোথায় সে আমি চোখেও দেখিনি। আদৌ সেটা সত্যি কিনা তাই আমি জানি না। সেই সুড়ঙ্গটা আমি দেখেছি। তুমি কোথায়? চলো আমার সাথে। দীপন সন্দীপের দিকে তাকিয়ে ভুরু কুঁচকাল। সন্দীপ ঘাড় নাচিয়ে জানিয়ে দিল যে ওই ব্যাপারে ও কিচ্ছু জানে না। ওরা তিনজনে চলল বাড়ির পেছনে সেই মন্দিরটার দিকে। তখনও বাড়ির বাকি কেউ আর ওই দিকে নেই। নীলুদা বলল, কাল রাতে আবার সেই ছায়ামূর্তির আগমন ঘটেছিল এখানে, এবং সে মন্দিরের ভেতরে ঢুকেছিল। আমি জানলা থেকে সেটা দেখে নিচে নেমে আসি, কিন্তু ততক্ষণে এসে দেখি সে পগার পার। মন্দিরের ভেতরে ঢুকে একটা জিনিস আমার চোখে পড়ে, সেটাই আমার মনে হওয়ার কারণ। কি? চলো দেখাচ্ছি। মন্দিরের ভেতর ঢুকে নীলুদা বলল, ভালো করে অস্ত্রটার দিকে একবার দেখো। মন্দিরের বেদিতে রাখা অস্ত্রের দিকে সবাই দেখল। সেখানে বহুদিন থাকার ফলে মেঝেতে একটা দাগ হয়েছে। এতদিন দেখতে পাওয়া যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে। কি দেখবো বলো তো? মানে অস্ত্রটা দাগের উপরে নেই। না, একটু সরে আছে, কিন্তু কেন? তার মানে কেউ অস্ত্রটা এখান থেকে সরিয়েছিল, এবং আমাদের আবার সেই কাজটাই করতে হবে। এই বলে নীলুদা অস্ত্রটাকে ওখান থেকে তুলল। তুলতেই দেখা গেল বেদির মধ্যে একটা বড় ফাটল মতো, কিন্তু ফাটলটা দেখতে ঠিক অস্ত্রটার মাথার মতোই। নীলুদা আস্তে আস্তে অস্ত্রটা ফাটলের ভেতরে বসিয়ে দিল। তারপর একটু এদিক ওদিক করতেই একটা শব্দে বেদির ওপরটা খুলে গেল। সামনে নিচে নেমে যাওয়ার সিঁড়ি বেরিয়ে এলো। আমার বিশ্বাস এই হলো সেই সুড়ঙ্গ। সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে। নীলুদা বলল, কাল রাতেই আমি লক্ষ্য করেছি অস্ত্রটা নিজের জায়গায় নেই। তখনই আমার মনে হলো কেন। তারপর অস্ত্রটা সরিয়ে এই ফাটলটা দেখতে পাই। তখনই ব্যাপারটা আন্দাজ করেছিলাম, ঠিক করি এটা সকালেই খুলতে হবে। তাহলে এখন চলো, এখানে নামা যাক।
এবার নীলুদারা পা টিপে টিপে সুড়ঙ্গের ভেতরে নামল। নিচে একটা সোজা রাস্তা চলে গেছে। দিনের বেলা বলে এরা কেউ টর্চ নিয়ে আসেনি। অগত্যা মোবাইলে টর্চ বের করে খানিকটা যেতেই নীলুদা থেমে গেল, বলল, আচ্ছা, এইগুলো কি? সন্দীপ নিচু হয়ে দেখল বেশ কিছু কৌটো, প্লাস্টিকের কৌটো আর কিছু ঠাকুরের মূর্তি রাখা আছে। দীপন তার মধ্যে একটা মূর্তি তুলে নিয়ে বলল, এই মূর্তি তো আমাদের ঘরে পুজো হতো। এখন মনে পড়ছে, ছোটবেলায় এই মূর্তিকে পূজিত হতে দেখেছি, অষ্টধাতুর মূর্তি। কিন্তু এই মূর্তি এখানে এলো কি করে? এই জন্যই আমার বাড়িটা একটুখানি খালি খালি লাগছিল। নীলুদা ততক্ষণে কৌটোগুলো হাতে নিয়ে দেখছে। দু একটা কৌটোর ঢাকা খুলে গন্ধ শুঁকে বোঝার চেষ্টা করল। তারপর মোবাইলে কৌটোর গায়ের একটা ছবি তুলল। তারপরে যেখানে ছিল সেখানে আবার রেখে দিয়ে বলল, বাকিটা দেখে আসি। সুড়ঙ্গ ধরে আরও খানিকটা এগোনোর পরে হঠাৎ দেখা গেল সুড়ঙ্গটা শেষ। নীলুদা বলল, তার মানে? কিন্তু এটা তো আদৌ কোনো সুড়ঙ্গ না, এটা শুধু মাটির নিচে একটা ঘর। সেটাই তো মনে হচ্ছে। কিন্তু আমার এটুকু মনে আছে, জানো তো, আমি শুনেছিলাম যে সুড়ঙ্গ নাকি গড় অবধি বিস্তৃত। তাহলে কি অন্য কোথাও সেই সুড়ঙ্গ আছে? হতে পারে, কিন্তু এই সুড়ঙ্গে নিয়মিত লোকের আনাগোনা আছে। এই কৌটোতে কি আছে? একটা সন্দেহ হচ্ছে, সেটাই কনফার্ম করতে হবে। চল, বেরোনো যাক। তবে এক্ষুনি কাউকে কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে। ওরা তিনজনে সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে সুড়ঙ্গের মুখটা আবার আগের মতো বন্ধ করে দিল। তারপর মন্দির থেকে বেরোচ্ছে, হঠাৎ দেখল সামনে সুরজিৎ বাবু। ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে বললেন, কি ব্যাপার, আপনি এখানে? দীপন জিজ্ঞেস করল, আপনি এই সময় বাগানে কি করছেন? আমি তো সকালে একবার এসে মন্দিরে প্রণাম করে যাই, তাই আজ আসছিলাম। হঠাৎ করে আপনাদের গলার আওয়াজ শুনতে পেলাম, তাই চমকে গেলাম। তা আপনারা এখন এখানে? তেমন কিছু নয়, ওই মন্দিরের আশেপাশে একটু দেখছিলাম কোথাও সাপের বাসা টাসা কিছু আছে কিনা। ও আচ্ছা আচ্ছা, তা সাবধানে যাবেন কেমন? রঞ্জিত ঘুম থেকে উঠেছে? না, এখনো ওঠেননি। আচ্ছা, ঠিক আছে। সুরজিৎ বাবু চোখের আড়াল হতেই নীলুদা বলল, আচ্ছা দীপন, একবার কেশব নারায়ণের দিকটা ঘুরে দেখা যায় একটু? হ্যাঁ, কাকার ওদিকটা? হ্যাঁ, দেখা যায়। একবার চলো তো। হ্যাঁ, চলো। কেশব নারায়ণের বাড়ির দিকটা এদিককার মতোই বিশাল। কেশব নারায়ণের ঘরের পালঙ্কে এখনো চাদর অবিন্যস্ত। মনে হচ্ছে যেন ভদ্রলোক এইমাত্র উঠে গেছেন, একটু পরে এসেই বসবেন। দীপন বলল, আমি না একবারও ভাবতে পারছি না যে কাকা নেই। হ্যাঁ, ভীষণ দুঃখজনক ঘটনা। প্রথমে বাবা, তারপর কাকা, কিসের থেকে যে কি হয়ে গেল। ঘরের পাশেই আরেকটা ঘরে বেশ কিছু সোফা দিয়ে একটা বসার জায়গা রয়েছে, আর সেখানেই কেশব নারায়ণের বিলিতি মদের বোতল রাখার জায়গা। এটাকে সেলার বলে। তার মানে যখন কোনো লোকের সাথে উনি দেখা করতেন, উনি এইখানেই বসতেন। হ্যাঁ, বোধহয়। এরপর নীলুদা একটা অদ্ভুত কাজ করল। সেলার থেকে সবকটা বোতল নামালো, তারপর ঢাকনা খুলে এক এক করে গন্ধ শুকতে লাগলো। সন্দীপ বলল, কি করছো? বোঝার চেষ্টা করছি যে কোন ব্র্যান্ডের মদ উনি বেশি খেতেন। গন্ধ থেকে বোঝা যাবে নাকি? ভেবেছিলাম পারবো, কিন্তু এখন সব গন্ধই একই রকম মনে হচ্ছে। যাই হোক, সেটা আর ভেবে কি লাভ বলো, লোকটা তো চলে গেল। সেটাই। আচ্ছা, ওই দিকটায় কি আছে? ওদিকটাতে তো একটু গেলেই রঞ্জিত আর রূপসার ঘরগুলো। বুঝলাম। বাইরে বেরিয়ে এসে নীলুদা বলল, এখন তো আর তেমন কিছু করার নেই, চল না একটু জঙ্গল থেকে ঘুরে আসা যাক, নাকি কি বলিস? হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে রাহুলকে তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। খানিকক্ষণ পরে ওরা জঙ্গলে বেরোলো। দীপন ওদের সাথে এলো না, বলল বাড়িতে একটু গোছগাছ করবে। রাহুল জিজ্ঞেস করল, বলুন স্যার, কোন দিকে যাবেন?
যেদিকে কেশব নারায়ণের বডিটা পাওয়া গেছিল ওই দিকটা চলো। আচ্ছা স্যার, চলুন। ওখানে গিয়ে ওরা নামলো। জায়গাটা কিরকম থমথমে। নীলুদা বলল, এখানে আশেপাশে কোনো মানুষজনের ঘরবাড়ি আছে? না স্যার, এই দিকটাতে তো নেই। তবে এখান থেকে আরও খানিকটা গেলে গ্রামের সীমানাটা শুরু। আচ্ছা আচ্ছা, ভালো কথা। গ্রামের কথায় মনে পড়ল, সেদিন যে মোষটাকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল, সেই মোষটা কোন গ্রাম থেকে এসেছে কিছু জানতে পারলে? কোনো খবর পাওয়া গেছে? না স্যার, আমি তো এই ব্যাপারে ঠিক জানি না। আচ্ছা। এই সময় জঙ্গলের ভেতর থেকে হঠাৎ একটা লোক বলে উঠল, গুড মর্নিং। সন্দীপ চমকে পিছনে ফিরে তাকালো, দেখলো সেদিনকার সেই ফটোগ্রাফার। আপনি? শুনলাম নাকি খুব ভালো টাইগার সাইটিং হচ্ছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যদি কিছু ছবি পাওয়া যায়। কিছু পেলেন নাকি? না, আজকে সেরকম কিছু পাইনি, তবে সেদিনকে দারুণ ছবি পেয়েছি মশাই। কিসের ছবি? সাদা বাঘ, বুঝলেন? সাদা বাঘ। সাদা বাঘের ছবি? দেখি, কোথায় দেখতে পেয়েছিলেন? ছবিটা রাত্রিবেলা তোলা, জঙ্গলে ক্যামেরা লাগিয়ে গেছিলাম। সকালে এসে দেখি উনি ধরা দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় সে ছবিটা তো এখন আপনাদের দেখাতে পারবো না, কারণ ওই ক্যামেরা আর সেটার মেমোরি কার্ডটা তো আমার কাছে এখন নেই, ঘরে রেখে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে দেখব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তা বলছিলাম, আপনাদের আগের দিনও যেন দেখলাম, তা আপনারা কি এখানে ঘুরতে নাকি? আসলে ওনারা ওই রাজবাড়ির অতিথি। অতিথি? আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম। তা ওখানে একজন মারা গেছেন না বাঘের কামড়ে শুনলাম? জঙ্গলের রেঞ্জার আর রাজবাড়ির কর্তা। ভেরি স্যাড, ভেরি স্যাড। আসলে কি বলুন তো, জঙ্গলে আপনি ঘুরে বেড়াচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু কোনো রকমে যদি প্রাণীদের মনে হয় যে আপনি তাদের বিপদের কারণ হতে পারেন, তাহলে কিন্তু তারা আপনাদের ছেড়ে দেবে না। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ ছাড়া কিন্তু কেউই অকারণে কোনো প্রাণীকে হত্যা করে না। বেশ, মনে থাকবে। তবে আপনি যে এরকম... কথা শেষ করার আগেই জঙ্গলের মধ্যে দিয়ে শোনা গেল একটা জিপের আওয়াজ। খানিকক্ষণের মধ্যেই আওয়াজটা কাছে এলো, তারপর এক রাশ ধুলো উড়িয়ে একটা জিপ তাদের পাশ দিয়ে রাস্তার দিকে চলে গেল। জিপের ভেতরে বসে থাকা লোকদের সন্দীপ চিনতে পারল। এই লোক দুটোকে সেদিন অর্জুন সিংয়ের বাড়িতেও দেখেছিল। নীলুদাকে বলল, এ তো অর্জুন সিংয়ের লোক। দেখলাম। তারপরে রাহুলকে জিজ্ঞেস করলো, আচ্ছা রাহুল, এই যে এরা জঙ্গলে ঘুরছে, কোনো পারমিশন লাগে না? অর্জুন সিং এর কাছে পারমিশন? কার এত বড় বুকের পাটা স্যার? আচ্ছা, আপনি যে বললেন যে আপনি সাদা বাঘের ছবিটা পেয়েছেন, ওটা জঙ্গলের কোন জায়গায় পেয়েছিলেন? ওই তো ওই গড়ের কাছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি বরং ছবি তোলা চালিয়ে যান। পরে একবার আপনার তোলা সাদা বাঘের ছবিটা দেখার ইচ্ছে রইল। হ্যাঁ, ওটা তো রাত্রিবেলায় ক্যামেরায় তোলা, একবার সামনাসামনি ক্যামেরায় তোলার বড় ইচ্ছে আছে। মনে হচ্ছে ছবিটা পেয়েও যাব। আসলে খুব রেয়ার জিনিস এই সাদা বাঘ, এই জিনিস চট করে কোথাও পাবেন না। ঠিকই বলেছেন। হঠাৎ ভদ্রলোক প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই জঙ্গলের রেঞ্জার সাহেব মারা গেলেন, তা এবার এই জায়গায় নতুন রেঞ্জার সাহেব আসবেন তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই আসবেন, কিন্তু সে যে কবে আসবেন সে তো বলা যায় না। সবে তো কালকেই ঘটেছে ঘটনাটা। হ্যাঁ, বুঝলাম। ঠিক আছে, আবার ওনার থেকে পারমিশন করাতে হবে। বলছি, আপনি তো বন্য প্রাণীদের ছবি তোলেন, এই জঙ্গলে চোরা শিকারির কথা শুনেছেন কখনো? হ্যাঁ, কানে এসেছে। আপনি তো জঙ্গলে ঘুরে বেড়ান, কোনো লোক কখনো চোখে পড়েনি আপনার? মানে সন্দেহজনক কাউকে দেখতে পাননি? খেয়েছে সেরকম তো অনেক কিছুই চোখে পড়ে।
আচ্ছা, যেমন? এই যেমন আপনারা। আমরা? হ্যাঁ, সেদিনকে দেখা হলো, আবার আজও দেখা হলো। আপনারা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু দেখে তো মনে হচ্ছে আপনাদের কোনো গাইড নেই, আপনারা প্রাইভেট গাড়িতে ঘুরছেন। নীলুদাও একটু হাসল। না না, সেরকম কোনো ব্যাপার নয়, আমরা তো রাজবাড়ির অতিথি। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই বলে, কিন্তু এখন কে যে কিসের খোঁজে। এবার নীলুদা একটু ফিসফিস করে বলল, আপনি ঠিকই ধরেছেন, এখানে বাঘের চামড়া, পশুর চামড়া এসব সংরক্ষণের কাজ কারা করে বলুন তো? ওই ট্যাক্সিডার্মি? ঠিক ধরেছেন। ওই জিনিস কোথায় পাওয়া যায় বলতে পারেন? হ্যাঁ, ও তো একটু এগিয়ে গেলে আপনি উমারিয়া যাওয়ার রাস্তায় একটা জায়গায় অনেকগুলো দোকান পাবেন। আচ্ছা, আপনি জায়গাটা একটু ওনাকে বুঝিয়ে দিন তো। আরে কিচ্ছু বোঝানোর দরকার নেই, আপনি এখান থেকে সোজা রাস্তা ধরে উমারিয়ার দিকে যাবেন, পথেই দেখবেন বড় বড় দোকান রয়েছে। কিন্তু কেন বলুন তো? নীলুদা আরো ফিসফিস করে বলল, সাদা বাঘের চামড়াটা স্টাফ করতে হবে তো, সেই জন্য। হ্যাঁ? ভদ্রলোকের মুখের হাঁটাকে বন্ধ হওয়ার সুযোগ না দিয়ে নীলুদা রাহুলকে বলল, চলো ভাই, একটু উমারিয়ার দিকে যাওয়া যাক। চলুন স্যার। সন্দীপের মাথায় ঢুকছিল না নীলুদার ট্যাক্সিডার্মির জিনিসপত্র নিয়ে কি করবে। ভদ্রলোকের কথা মতো উমারিয়ার খানিকটা আগেই বেশ কিছু দোকান দেখতে পাওয়া গেল যেখানে ট্যাক্সিডার্মির জিনিসপত্র পাওয়া যায়। নীলুদা গাড়ি থেকে নেমে সন্দীপকে বলল, আয়। রাহুলকে বলল, তুমি বসো, আমরা একটু ঘুরে আসছি, বুঝলে। তারপর প্রথম দোকানটায় ঢুকে ফোনে একটা ছবি দেখিয়ে নীলুদা জিজ্ঞেস করল, এই জিনিসটা আপনাদের এখান থেকে কেনা? সন্দীপ ভালো করে দেখল এটা সেই সুড়ঙ্গের ভেতরে পড়ে থাকা কৌটোর ছবি। প্রথম দুটো দোকান না বলল, তৃতীয় দোকানটা বলল, হ্যাঁ, এ তো আমাদেরই জিনিস। বলতে পারবেন কে কিনেছিল এটা? কেন বলুন তো? নীলুদা আর কথা না বাড়িয়ে ভদ্রলোকের হাতে একটা 500 টাকার নোট গুঁজে দিতেই সঙ্গে সঙ্গে ভদ্রলোকের মুখে একটা হাসি ফুটে উঠল। ওই ছবিটা থেকে কোনো একটা ব্যাচ নাম্বার বা সিরিয়াল নাম্বার কম্পিউটারে সার্চ করে বলল, এ মাল তো অর্জুন সিং এর বাড়িতে গেছে। অর্জুন সিং? কে নিতে এসেছিল মনে আছে? তা তো মনে নেই। কবে এসেছিল? হ্যাঁ, এটা তো দেখতেই পাচ্ছি, এই তো এই দিন 7 আগে। আচ্ছা, অর্জুন সিং কি ট্যাক্সিডার্মির কাজ করেন নাকি? আগে তো সেরকম কখনো নিয়ে যায়নি, তবে এবার যখন বিক্রি হয়েছে তার মানে নিশ্চয়ই করছেন। বুঝলাম। তার মানে আপনি বলতে পারবেন না কে নিতে এসেছিল, তাই তো? 1 মিনিট দাঁড়ান, আসলে এই বিলটা আমার কর্মচারী করেছিল, ওকে একটুখানি ডেকে নিয়ে আসছি। 1 মিনিট দাঁড়ান। ভদ্রলোক ডাক দিতেই ভেতর থেকে কর্মচারী বেরিয়ে এলো। ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, বলছি, সেদিনকে অর্জুন সিং এর জন্য যেটা তুমি পাঠালে সেটা কে নিতে এসেছিল, তোমার কি মনে আছে? কোনো রোগা পাতলা কর্মচারী হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নীলুদা আর সন্দীপ বেরিয়ে এলো। সন্দীপ বলল, ব্যাপারটা কি বলতো? আমার বিশ্বাস মাটির নিচের ওই ঘরটা স্টাফিং এর কাজে ব্যবহার করা হয়। মানে বাঘের চামড়া ছাড়িয়ে চামড়াকে বিদেশে পাচারের জন্য উপযুক্ত করা, বা বাঘের চামড়ার ভেতরে জিনিসপত্র পুরে সেটাকে ট্রফি হিসেবে পাচার করা। এটা ওখান থেকে হয় এবং অর্জুন সিং এর সঙ্গে জড়িত। প্রাথমিকভাবে সেটাই তো মনে হচ্ছে, তবে অর্জুন সিং লোকটাকে আর একটু না বুঝলে ব্যাপারটা ঠিক। নীলুদা এদিক ওদিক দেখতে দেখতে দোকান থেকে বেরিয়ে এলো। তাহলে এখন পরের স্টেপ কি? হয় প্রমাণ দরকার, নইলে হাতে নাতে ধরা দরকার। তাহলে রেঞ্জারের মৃত্যু আর কেশব নারায়ণের মৃত্যুর পিছনে কি অর্জুন সিং এর হাত আছে, নাকি নিছকই দুর্ঘটনা? খটকা তো অনেকগুলো, তবে রেঞ্জারের পোস্টমর্টম রিপোর্টটা আগে পেতে হবে। কি কি খটকা? 1, বাঘের শিকার টোপ দিল কারা? 2, বাঘের শিকার করতে পিস্তল নিয়ে এসেছিল কে? 3, দীপনের ঘরে সাপ ঢোকালো কে?
4. রাতের অন্ধকারে মন্দিরে আসে কে এবং কি উদ্দেশ্যে? 5. অর্জুন সিং কি সত্যি এই চোরাচালানের সঙ্গে যুক্ত? এবং মন্দিরের সুড়ঙ্গে স্টাফিং এর কাজই বা কারা করে? স্টাফিং এর কাজ অর্জুন সিং এর লোকেরাই করে বলে তো মনে হচ্ছে। তাই কি? অর্জুন সিং এর অত বড় বাড়ি ছেড়ে এখানে এসে স্টাফিং এর কাজ? সেটার একটা কারণ হতে পারে অর্জুন সিং একবার পুলিশের সাথে গন্ডগোলে জড়িয়েছে, আর একবার কোনো রকম সন্দেহ ওর নিজের ওপরে হোক সেটা তো ও চাইবে না, তাই একটা অন্য বাড়িতে নিজের আস্তানা করলো। তুই যেটা বলতে চাইছিস সেটাও সম্ভব। দীপন সুড়ঙ্গের ভেতরে যে মূর্তির কথা বলছিল সেই মূর্তি বা এলো কি করে? এতে একটা জিনিসই মনে হয়, বাড়ির কোনো লোক এর সাথে যুক্ত আছে। আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু কে? সেটাই তো প্রশ্ন রে। অনেকগুলো জট এমন ভাবে পেকে আছে। আরও একটা জট রয়েছে নীলুদা। কি বলতো? আজকে অর্জুন সিং এর লোকেরা জঙ্গলে কি করছিল? ঠিক। আর রয়েছে কয়েকটা ক্লু। কিরকম? 1. রেঞ্জার সাহেবের জুতোর তলা। 2. বাঘে টেনে নিয়ে যাওয়ার দাগ। 3. কেশব নারায়ণের আংটি। 4. মদের বোতলের গন্ধ। 5. আরও আছে? নীলুদা থাক না, তুমি একেই যেরকম ভাবে হেঁয়ালিতে কথা বলছো, এর ওপরে আরও ক্লু দিলে তো পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে। শোন, একবার পুলিশ স্টেশনে যাওয়া দরকার, বুঝলি? রাহুলকে নীলুদা বলল, ভাই একবার পুলিশ স্টেশনে চলো তো। কথা অনুযায়ী রাহুল গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনে নিয়ে গেল। ভেতরে অফিসার নীলুদাকে দেখে চিনতে পারলেন। আরে আসুন আসুন, কি ব্যাপার? পোস্টমর্টম রিপোর্টে কিছু পেলেন? না, এখনো তো কিছু আসেনি হাতে। সে আস্তে আস্তে ধরুন আজকে রাত্রির বা কালকে সকাল হয়ে যাবে। আমি অবশ্য তাড়া দিয়েছি। আচ্ছা, তবে একটা ইনফরমেশন পেলে ভালো হতো। হ্যাঁ, কি বলুন তো? ওই উমারিয়ার কাছে যে ট্যাক্সিডার্মির দোকান আছে, ওর কাছে দেখলাম রাস্তায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এখন তো রাজ্য জুড়ে সিসিটিভি ক্যামেরা। ওখান থেকে 7 দিন আগের ফুটেজটা একটু দেখাতে পারেন? কে এই স্টাফিং এর দোকানে ঢুকেছিল সেদিন? বলে নীলুদা দোকানটার নাম বলল। এই কাজটা খুব একটা কঠিন নয়। আমি ট্রাফিক ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি, ওরা ফুটেজটা এক্সট্র্যাক্ট করে আপনাকে জানাবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? কেন? না মানে একটা সামান্য কৌতূহল মাত্র। ফুটেজটা আগে দেখি, তারপর বলবো। বেশ, এ ব্যাপারে কোনো খবর পেলে আমি আপনাকে নিশ্চয়ই খবর দেব। আর কোনো কিছু জানতে পারলেন নাকি? না, সেরকম কিছু নয়। বাড়ি ফিরে এসে নীলুদা রঞ্জিত, দীপন, সুরজিৎ কাউকেই কিছু বলল না। ঘরে ঢুকে শটান শুয়ে পড়ল, তারপর পায়ের ওপর পা তুলে নাচাতে লাগলো। সন্দীপ বলল, কি হলো? কিছু বুঝতে পেরেছো বলে মনে হচ্ছে। হ্যাঁ, বুঝলি সন্দীপ, কিছু কিছু ব্যাপার গোলমাল পাকিয়ে তুলছে। অর্জুন সিং এর সাথে দেখা করতে পারলে মন্দ হতো না একবার। অর্জুন সিং এর সাথে সেদিন যা কাণ্ড হলো, তারপরে কি আর দেখা করা যায়? কিন্তু গন্ডগোল যা হচ্ছে, এটা অর্জুন সিং ছাড়া সমাধান হবে না। তার মানে তুমি বলতে চাইছো অর্জুন সিং আছে সবকিছুর পেছনে? সবকিছুর পেছনে কিনা জানি না, কিন্তু জড়িয়ে যে আছে এটা তো নিশ্চিত। কিন্তু ঠিক কিভাবে সেটা কিছুতেই ধরতে পারছি না। নীলুদা, রঞ্জিতকে জিজ্ঞেস করলে হয় না? ওর বাবা এরকম একটা দুর্ঘটনার মধ্যে পড়ে মারা গেলেন, এরপরে ওকে জিজ্ঞাসাবাদ করাটা ঠিক হবে না। তাহলে অপেক্ষা করতে হবে, রাত্রি হওয়ার অপেক্ষা করতে হবে। ওই ছায়ামূর্তির রহস্য আমাদের ভেদ করতেই হবে, বুঝলি? বেশ, তাহলে আজকে রাত্রিরে আমরা ঘুমাবো না, একেবারে প্রস্তুত থাকবো। ঠিক সেদিন রাত্রের ঘটনা। নীলুদা আর সন্দীপ জানলার পাশে জেগে বসে আছে।
রাত ক্রমশ বাড়ছে, জঙ্গলের ভিতর থেকেও বিভিন্ন শব্দ শোনা যাচ্ছে। রাতে যখন চারিদিক নিঝুম হয়ে পড়ে, জঙ্গল যেন জেগে ওঠে। সন্দীপ বলল, আজকে মনে হয় আর কেউ আসবে না। নীলুদা বলল, এই কেউ একটা আসছে। একটু পরে ওরা একটা লোককে দেখতে পেল। এক হাতে লম্বা লাঠির মতো কোনো জিনিস, আর অন্য হাতে একটা বোতল নিয়ে এদিক ওদিক দেখে মন্দিরের মধ্যে ঢুকে গেল। নীলুদা বলল, আমি নজর রাখছি, তুই একটা কাজ কর, চট করে সুরজিৎ বাবু আর রঞ্জিতের ঘরটা দেখে আয় তো। দুজনেই নিজেদের ঘরে আছে তো? আচ্ছা। সাবধানে, ওরা যেন বুঝতে না পারে। সন্দীপ নীলুদার কথা মতো পা টিপে টিপে সুরজিৎ বাবুর ঘরের দিকে গেল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে। হালকা ধাক্কা দিল সন্দীপ, দরজা খুলল না। তার মানে সুরজিৎ বাবু ঘরেই আছেন। এরপর রঞ্জিতের ঘরের দিকে সন্দীপ খানিকটা এগোতেই রূপসার গলা পেল। কার সাথে যেন কথা বলছে। কথাগুলো কি বলছে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে নিশ্চিত এটা রূপসারই গলা। সম্ভবত রঞ্জিতের সাথেই হয়তো কথা বলছে, নইলে এত রাতে আর কার সাথেই বা কথা বলবে। রঞ্জিতের ঘরের দরজা ঠেলল সন্দীপ। দরজা খোলা, তার মানে রঞ্জিত নিশ্চয়ই রূপসার ঘরে গেছে। ঘরের দরজায় কান পেতে শোনার চেষ্টা করল সন্দীপ। পরিষ্কার কিছু শুনতে পেল না, তবে হালকা হাসির আওয়াজ পেল। খানিকক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা বোঝার চেষ্টা করতে লাগলো সন্দীপ। হঠাৎ পেছনে একটা পায়ের আওয়াজ পেল সন্দীপ। ঘুরে দেখল এদিক ওদিক তাকাতে তাকাতে রঞ্জিত আসছে। কি ব্যাপার, রঞ্জিত এখানে? তাহলে রূপসা কার সাথে কথা বলছে? কিন্তু ভাবার সময় নেই। সন্দীপ তাড়াতাড়ি এদিক ওদিক তাকিয়ে সোজা দৌড় দিল উল্টো দিকে। সন্দীপের দৌড়নো রঞ্জিত বুঝতে পেরেছিল। চিৎকার করে উঠল, কে কে ওখানে? অন্ধকারে যেদিকে দুচোখ যায় রাজবাড়ির অলিতে গলিতে দৌড়তে শুরু করলো সন্দীপ। বুঝতে পারছে ওর পেছনে রঞ্জিত তাড়া করছে। এদিক ওদিক দিয়ে এই বারান্দা দিয়ে ওই বারান্দা দিয়ে দৌড়ে এসে থামলো রাজবাড়ির ছাদে। ততক্ষণে রাজবাড়ির একদিকে আলো জ্বলছে। সন্দীপ বুঝতে পেরেছে রঞ্জিতের চিৎকারে সবাই জেগে উঠেছে। একটা দুঃসাহসিক কাজ করলো সন্দীপ। ছাদের কার্নিশ বেয়ে হাঁটতে শুরু করলো। সামনেই একটা জানলা, তার পাশের পাইপটা ধরে সহজেই বেশ খানিকটা নেমে এলো। জমি দেখা যাচ্ছে, আলো জ্বলে উঠেছে। না, আর দেরি করা উচিত হবে না। মাথার ওপরের আলোটাও জ্বলে উঠতে দেখলো সন্দীপ। আর দেরি না করে ওখান থেকেই লাফ দিল সে। নিচে জমিতে পড়েই একবার গড়িয়ে গেল। হাতের কবজির কাজটা জ্বালা জ্বালা করে উঠেছে, গোড়ালিতে লেগেছে। সেই অবস্থায় আবার দৌড় শুরু করলো। এবার সে জায়গাটা চিনতে পেরেছে। এসে পৌঁছেছে বাড়ির পিছনের দিকে। এখান থেকে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে হাঁপাতে শুরু করলো সে। কি রে, কি ব্যাপার? চারিদিকে এত গন্ডগোল? আর একটু হলে ধরা পড়ে গেছিলাম বলে সংক্ষেপে সব বলল। আরে, তোর হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। ও ঠিক আছে, ও ঠিক আছে। সে তো ঠিক আছে, কিন্তু রক্তের দাগ বাইরে কোথাও পড়েনি তো? নাহলে কিন্তু। নীলুদা নিজে একবার বেরোলো, একবার এদিক ওদিক দেখে ঘরে ঢুকলো। না, বাইরে রক্তের কোনো দাগ নেই। সন্দীপ ততক্ষণে অনেকটা জল খেয়ে একটু ধাতস্থ হয়েছে। এবার নীলুদাকে বলল, কি দেখলে? চেহারাটা দেখে যতদূর মনে হচ্ছে রঞ্জিত, তবে মনে হয় ছেলেটা মন্দিরের ভেতরে মদ খেতে গেছিল। মন্দিরের ভেতরে মদ খেতে? খুব সম্ভবত সুরঙ্গে বসে মদ খাচ্ছিল। কেন এরকম মনে হলো কেন? কারণ ছেলেটা বেরিয়ে এলো, হাতে লাঠিটা রয়েছে কিন্তু বোতলটা নেই। আমি নিশ্চিত কাল সকালে সুরঙ্গে বোতলটা পাওয়া যাবে। এই সময় বাইরের দরজায় ধাক্কা মারার আওয়াজ পাওয়া গেল। কি হলো? রাজবাড়িতে কেউ ঢুকেছিল। মানে? হ্যাঁ, রঞ্জিত বলছে রূপসার দরজার সামনে নাকি দাঁড়িয়েছিল লোকটা। রঞ্জিত তাড়া করতে পালিয়েছে। কোথায় পালালো? কে ছিল? চিনতে পেরেছে? না, লোকটাকে অন্ধকারে ভালো করে দেখতে পায়নি। কোথায় পালিয়েছে সেটাও ধরতে পারেনি। মনে হলো ব্যাপারটা তোমাকে জানানো দরকার। আচ্ছা, সন্দীপ কই? ও তো কুম্ভকর্ণ, একবার ঘুমোলে ওর জ্ঞান থাকে নাকি? বোঝো। ডাকবো? কোনো জরুরি দরকার? না, ঠিক আছে, তোমরা একটু সাবধানে থেকো, আর আমিও খেয়াল রাখছি। নীলুদা রিভলভারটা দেখিয়ে বলল, হ্যাঁ, সাবধানে থাকার ব্যবস্থা তো আছেই।
আর দরজা বন্ধ করে রেখো। নীলুদা জিজ্ঞেস করলো, ওকে, ঠিক আছে। আচ্ছা দীপন, কি? রঞ্জিত এত রাতে ঘরের বাইরে বেরিয়ে কি করছিল? বোধহয় বাথরুমে উঠেছিল। বুঝলাম। কালকে আর একবার মন্দির যাব, বুঝলে? আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন, কিছু ঘটেছে? না, সেরকম কিছু নয়। আলোটা ফুটুক, তবে তো অন্ধকার কাটবে। চলো একবার রঞ্জিতের সাথে দেখা করে আসি। নীলুদা দীপনের সাথে গেল। গিয়ে দেখল রঞ্জিত, সুরজিৎ বাবু সবাই এদিক ওদিক ঘুরছে। নীলুদা বলল, কি হলো, কি ব্যাপার? রঞ্জিত খুব উত্তেজিতভাবে বলল, আরে আর বলবেন না, একটা লোক এইখানে আমার বোনের দরজার সামনে দাঁড়িয়ে ছিল, আমি তাড়া করতেই পালালো। বাড়ির ভেতরে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির ভেতরে। নীলুদাও সেদিন বলছিল যে মন্দিরের কাছে রাত্রে নাকি কাউকে ঘোরাফেরা করতে দেখেছে। রঞ্জিত নীলুদার দিকে তাকালো। সে কি? তারপরে আমরা মন্দিরের ওখানে গিয়েছিলাম, কিন্তু কে দেখতে পাইনি। মনে হয় ভুলভালই দেখেছি। লোকজন বাইরে ঘোরাঘুরি করছে, ঘরের ভেতরে ঢুকে পড়ছে, এ তো খুব বিপজ্জনক ব্যাপার। সেটাই তো। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, সাবধানে থাকুন আপনারা। আর ওই মন্দিরের দিকে জানলাটা বন্ধ করে রাখুন, ঠিক আছে? বলা তো যায় না বাইরে থেকে কি যে কি হচ্ছে। ফেরার পথে নীলুদা দীপনকে বলল, মন্দিরের কথাটা রঞ্জিতকে না বললেই ভালো করতে। কেন? আমার বিশ্বাস ওই লোকটা রঞ্জিত নিজে। কি বলছো নীলুদা? না, এখনো কোনো প্রমাণ নেই, সেই জন্যই হলপ করে কিছু বলতে পারছি না। রঞ্জিত? কিন্তু কেন? সেটার জন্যই তো কালকে একবার মন্দিরে যেতে হবে। কিন্তু যদি রঞ্জিতই হয়, তাহলে এবার জাল গোটানোর সময় এসেছে, কারণ ও কিন্তু সাবধান হয়ে গেছে। পরদিন সকালে নীলুদা, সন্দীপ আর দীপন আবার একবার সেই মন্দিরে গেল। দীপন বলল, নীলুদা, তুমি কি পাবে বলে আশা করছো? আশা কিছুই করছি না, শুধু এইটুকু বুঝতে চাইছি যে কালকে যে মন্দিরে ঢুকেছিল সে কোনো প্রমাণ ফেলে গেছে কিনা। মানে এমন কিছু যা থেকে প্রমাণ করা যায় ওই লোকটা রঞ্জিত? একদমই তাই। আচ্ছা, তুমি নিশ্চিত যে ওই লোকটা রঞ্জিত ছিল? লোকটার হাঁটা চলা দেখে অন্তত তাই মনে হয়েছে। অস্ত্র সরিয়ে সুরঙ্গের মুখটা আবার খুলল। নীলুদারা ধীরে ধীরে নিচে নামল। টর্চের আলোয় জায়গাটা আলোয় ভরে উঠল। আগের দিন যেরকম রেখে গিয়েছিল জায়গাটা ঠিক সেরকমই রয়েছে। নীলুদা এদিক ওদিক আলো ফেলে বলল, এ কি হলো? আমি ভেবেছিলাম অন্তত এখানে একটা বোতল পাবো। বোতল? হ্যাঁ, যে লোকটা মন্দিরে ঢুকেছিল তার হাতে একটা লম্বা লাঠির মতো জিনিস আর একটা বোতল ছিল, কিন্তু যখন সে বেরিয়ে আসে তখন তার হাতে শুধুই ওই লাঠির মতো জিনিসটা ছিল। তাহলে তো বোতলটা এখানেই কোথাও থাকার কথা। সেটাই তো চিন্তা করছি। যদি না আমাদের আসার আগে কেউ ঢুকে সেটা সরিয়ে নিয়ে থাকে। আচ্ছা, মন্দিরের ভেতরটা খুঁজে দেখলে হয় না? চল তো দেখে আসি একবার। সুড়ঙ্গের থেকে বেরিয়ে সুড়ঙ্গের মুখটা আবার বন্ধ করে দিল ওরা। তারপরে মন্দিরের এদিক ওদিক খুঁজল, কিন্তু কোথাও বোতলটার কোনো চিহ্নই নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার, বোতলটা গেল কোথায়? আরে একটা সামান্য বোতল নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? মাথা ঘামানোর কারণ হলো যদি এখানে না থাকে তাহলে ওটা মন্দিরের ভেতরেই আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? তার মানে কি? এই সময় বাইরে একটা পায়ের আওয়াজ শোনা গেল। নীলুদারা দ্রুত মন্দিরের বাইরে বেরিয়ে এলো। দূরে একটা লোক যেন নীলুদাদের দেখতে পেয়ে দ্রুত গতিতে একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করল। নীলুদা কোনো কথা না বলে তাড়াতাড়ি মন্দির থেকে নেমে ওই ঝোপটার দিকে এগিয়ে গেল। ততক্ষণে লোকটা জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। নীলুদা তাকে তাড়া করল। সন্দীপ আর দীপন নীলুদার পেছন পেছন দৌড়াতে শুরু করলো। খানিকক্ষণের মধ্যেই নীলুদা লোকটা নাগাল পেয়ে গেল। শার্টের কলারটা খামচে ধরল। লোকটাকে ঘুরিয়ে দিয়ে সোজা করেই চমকে গেল। বলল, এ কি আপনি? এ তো সেই ফটোগ্রাফার। ও, আপনারা? আমি ভেবেছিলাম বোধহয়
অন্য কোনো লোক, তাই ভয়ে গা ঢাকা দিচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? আরে আপনার সাথেই তো দেখা করতে আসছিলাম। আমার সাথে? এখানে? কিন্তু কেন? আরে ওই যে আপনি সেদিন ওই সাদা বাঘের কথা বলছিলেন না, সেই সব ছবিগুলো নিয়েই তো এসেছি। তাই নাকি? দেখি। ভদ্রলোক নিজের ক্যামেরায় ছবিগুলো দেখালেন। রাতে তোলা ছবি, তাই পারিপার্শ্বিক অস্পষ্ট, তবে জায়গাটা যে গড়ের কাছাকাছি আর বাঘটা যে সাদা, এই দুটো ব্যাপার পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এই জঙ্গলে সত্যি সাদা বাঘ আছে? হ্যাঁ আছে তো। এই জন্যই কি চোরা শিকারের আগমন ঘটেছে? সেটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ এই জঙ্গলে কিন্তু চোরা শিকারী আছে। সেটা আপনি কি করে বলছেন? আমি তো ছবি তুলতে তুলতে এদিক ওদিক ঘুরে সেদিন একটা গ্রামে ঢুকে পড়েছিলাম। সেখানে আপনারা যেটা খুঁজছিলেন তার কিন্তু একটা সন্ধান পেয়েছি। কি বলুন তো? ওই যে যার থেকে টোপের জন্য মোষ কেনা হয়েছে। কার থেকে? এভাবে আমি ঠিক বলতে পারছি না, তবে আপনারা নিজে গিয়ে একবার দেখে আসুন না। তাহলে একবার জঙ্গলে যাওয়া যায় নাকি দীপন? চলো, রাহুলকে নিয়ে যাচ্ছি। আপনিও যাবেন তো? না মানে আমি ঠিক যাব না। কেন? আপনি যাবেন না কেন? না আমার ওই গ্রামবাসীদের সাথে আবার একটু কি ঝগড়া? না ঝগড়া নয়, আসলে ওদের ওখানে বেশ কিছু অদ্ভুত ধরনের পাথরের মূর্তি আছে, মানে ওরা পুজো টুজো করে আর কি। তা আমি সেগুলোর ছবি তুলতে গিয়েছিলাম, সেটাতে ওরা খুব অসন্তুষ্ট হয়েছিল। আমার সাথে তো প্রায় ঝগড়ায় লেগে যায়, তাই আমি আর ওই গ্রামে যাব না। আমাকে ওই জঙ্গলের মুখটায় নামিয়ে দেবেন, আমি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এখন চলুন তো। বলে নীলুদারা এগিয়ে গেল, কিন্তু নীলুদারা খেয়াল করল না যে পেছন থেকে আরেকটা লোক তাদের কথাগুলো সব শুনছিল। ওরা এগিয়ে যেতেই তার মুখে একটা হাসি খেলে গেল। নীলুদা এগোতে এগোতে ভদ্রলোককে বলল, আচ্ছা, আপনি তো আমার খোঁজে সোজাসুজি বাড়িতে আসবেন, হঠাৎ বাড়ির পেছন দিকে গেলেন কেন? না মানে আমি আপনাদের ঘরের দিকেই যাচ্ছিলাম, কিন্তু আপনারা যে কোন ঘরে আছেন সেটা তো জানি না। তারপরে হঠাৎ এদিকে একজনকে যেতে দেখে আর একটা শব্দ শুনে চলে এলাম। ও বাবা, তারপর দেখি এখানে তো জঙ্গল, আর তার মধ্যে একটা ভাঙা মন্দির, ওর ভেতরে কারা যেন সব কথা বলছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম এটাই বোধহয় চোরা শিকারীদের আস্তানা। তারপর আমি একটু এগোতেই আপনারা বেরিয়ে এলেন, আর তারপরে তো। কাকে আসতে দেখেছিলেন? আপনি মন্দিরের কাছে যাননি? না তো, আমি তো খানিকটা দূর থেকেই। তাহলে মন্দিরের কাছে কে ঘুরঘুর করছিল, আর পায়ের আওয়াজটাই বা কার ছিল? আপনি কাকে দেখে এদিকে এলেন? মানে এদিকে এসে তো আর তাকে দেখতে পাইনি। নীলুদার ভুরু কুঁচকে গেল। হ্যাঁ, তাহলে কি ওখানে আরো কেউ ছিল? যাই হোক, ওই গ্রামে একবার যাওয়া দরকার। দেখা যাক ওখানে গিয়ে কোনো খোঁজ পাওয়া যায় কিনা। ফটোগ্রাফার ভদ্রলোক নীলুদাদের সাথে পুরোটা গেলেন না, বললেন, এক কাজ করবেন, এই গ্রামে ঢুকে রঘুনন্দন নাম বলবেন, লোকে বাড়ি দেখিয়ে দেবে। খবর পেয়েছি ওর থেকেই নাকি মোষটা নেওয়া হয়েছিল। নীলুদারা গ্রামের ভেতর ঢুকল। গ্রামের চেহারাটা ওই গ্রাম যেমন দেখতে হয় তেমনই। ঘরদোর বেশিরভাগই মাটির দেওয়াল, কিন্তু চকচকে তকতকে। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিল রাহুল। আচ্ছা স্যার, এর পরে তো আর গাড়ি যাবে না, হেঁটে যেতে হবে। সামনে একজনকে নীলুদা জিজ্ঞেস করলো, আচ্ছা, এই রঘুনন্দনের বাড়ি কোথায়? নীলুদার দিকে একবার তাকিয়ে সে দেখিয়ে দিল। বোঝা গেল এখানে রঘুনন্দন বেশ চেনাশোনা লোক। দেখিয়ে দেওয়া পথে ওরা এগিয়ে যেতে লাগলো। বাড়ির মেয়ে বউরা ঝাঁট দিতে লেগেছে। আঙুলের টানে জেগে ওঠা ধান ছড়া রংরূপ পাচ্ছে মাটি লেপা দেওয়ালে। উঠে দাঁড়িয়েছে ধুলো কাদা থেকে উঠে আসা কচি কাঁচার দল। তাদেরও কি উৎসাহ! চুলে জট, নাকে শিকনি লেপটে ঠোঁটে, পরনে সস্তা মলিন জামা।
আজ সবার হাতেই খেলে বেড়াচ্ছে কি অপরূপ শিল্প সুষমা। সেই রঙে গুঁড়ো গুঁড়ো ঝরে পড়ার আনন্দই আলাদা। আজকে কি এখানে কিছু আছে নাকি দীপন? হ্যাঁ, এখানে আজকে বোধহয় গোবন্দনা আছে। সেটা কিরকম? এটা এখানকার উপজাতিদের উৎসব। গোবন্দনার জন্য নতুন বাঁশে বোনা কুলোয় করে ফুলের মালা, তেল, সিঁদুর নিয়ে যাওয়া হয় গোয়ালে। কয়েকদিন আগে থেকেই অবশ্য গরু মোষকে ভালো মতো খাইয়ে দাইয়ে খাতির যত্ন চলে। ডাঁটা সমেত শাক, ফুল তুলে আনা, তার মালা গরুর গলায় পরিয়ে দেওয়াই হচ্ছে রীতি। তার আগে অবশ্য ধুয়ে মুছে গা সাফসুত্র করে নিতে হবে গোমাতৃকার। তেলে চুবিয়ে দিতে হবে শিং, কাঁধ, ছোঁয়াতে হবে খুঁড়েও। আর কপালে দেওয়া হয় দুধ আর হলুদের ফোঁটা। একটু পিঠে তুলে দিতে হবে মুখে। আর গোশালায় জ্বলবে ধূপ ধুনো, কোথাও কোথাও প্রদীপও জ্বলে। আর দেবীর প্রতিমূর্তি বানানো হবে কাদাকে ডালা করে। মানে সারা বছর এই তৃণভোজীরা যে কষ্ট সহ্য করে জোয়াল টেনেছে, এই কদিন যেন তারই প্রতিদানের পালা। এদের পুজো হয় আগে তুলসী তলায়, তারপর গোয়ালে। আর বাড়ির কোনো মরদ সকাল থেকে উপোস থাকে। তার আগে চাল বাটা দিয়ে উঠোন পেরিয়ে গরুকে আনা হয় গোয়ালে। ধানের শীষের মুকুট পরানো হয়, মানে দেবতাকে সাজানো চলে আর কি। পূজারী মন্ত্রপাঠ করেন যে, হে মা ভগবতী, আমরা তোমাকে এই বলে দিচ্ছি, মানুষ শিশু কেউ যেন কোনো অসুখ বিসুখে না পড়ে, আর সাপে যেন কোনো গরু বছরকে না কাটে, বাঘে না খায়। তোমার আশীর্বাদে আমরা সবাই যেন খুশি থাকি, আর আমরা আবার তোমায় পুজো দেব, তুমি সন্তুষ্ট হও, এরকম আর কি। বাবা, এত সব তুমি জানলে কোথায়? শুনেছি, মানে এখানকার লোকেদের থেকেই শুনেছি। আচ্ছা, তারপর কি হয়? পুজোর অনুষঙ্গ রূপে মুরগি বলি দেওয়া হয় প্রথমে, আর একটু বেলা গড়াতেই ডাক পড়ে আশেপাশের পাড়া প্রতিবেশীদের। মানে মহাভোজ যাকে বলে। মুরগি কিংবা পাঁঠার মাংস, এবং অবশ্যই মদ হাঁড়িয়া। আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল নামলেই কথা বলতে বলতে একে ওকে জিজ্ঞেস করতে করতে ওরা রঘুনন্দনের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গ্রামে রঘুনন্দনের বাড়ি পাকা বাড়ি। একটু খোঁজ করতেই রঘুনন্দন বেরিয়ে এলো। কালো মিশমিশে চেহারা, মনে হচ্ছিল পাথর কুদে তৈরি করা একটা শরীর। নীলুদা তাকে ওদের এখানে আসার উদ্দেশ্যটা বলল। রঘুনন্দন জানালো সে একটা মোষ বিক্রি করেছে বটে, কিন্তু লোকটাকে সে চেনে না। যে এসেছিল তাকে কেমন দেখতে বলতে পারো? রঘুনন্দন বলল, আগে খুবই সাধারণ, তবে আদিবাসীদের কেউ লয় বটে, শহুরে বাবুদেরও কেউ হবে। নীলুদা পকেট থেকে ফোন বার করে তাতে রঞ্জিতের ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করল, এই কি এখানে এসেছিল? রঘুনন্দন ঘাড় নাড়ল। না না বাবু, ই আছে গলাই। গরু মোষ বিক্রি সে অনেক জায়গাতেই করে, তবে শহরের বাবুদের কাছে কম করে, তাই যে আসে তার চেহারা মনে থাকে। আচ্ছা বলে নীলুদা ফিরে এলো। গাড়ির দিকে ফেরার পথে দীপন জিজ্ঞেস করল, তাহলে কি বোঝা যাচ্ছে নীলুদা? একটা জিনিস বোঝা যাচ্ছে, এখানে যে গরু মোষ কেনাবেচা করা যায় সেটার খবর গ্রামের লোক ছাড়া বাইরের কেউও রাখে, এবং সে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। কিন্তু এটা তো রঞ্জিত নয়। রঞ্জিতের কোনো সহকারী হতে পারে, বা অর্জুন সিং এর কোনো লোক। হ্যাঁ, সেটা হতেই পারে। পায়ে পায়ে নীলুদারা গ্রামের বাইরে বেরিয়ে এলো। নীলুদারা গাড়ির কাছে এসে দেখে রাহুল অদ্ভুতভাবে বসে আছে। চলো এবার ফিরে যাব। রাহুল উত্তরে ওদের দিকে তাকিয়ে জড়িয়ে জড়িয়ে কি একটা বলে। দীপন এগিয়ে গিয়ে রাহুলকে একটু জোরেই বলে, গাড়ি ঘোরাও, আমরা ফিরে যাব। তাতেও রাহুল সেই জড়িয়ে জড়িয়ে একটা উত্তর দেয়। বিরক্ত হয়ে আরও একটু সামনে যেতেই দীপন ছিটকে ফিরে আসে, বলে, নীলুদা, এ তো একেবারে মদ খেয়ে চুর। সে কি করে? সেটাই তো বুঝতে পারছি না। এখন উপায়? আমাদেরই মনে হচ্ছে গাড়ি চালিয়ে ফিরতে হবে। তাহলে গাড়ি চালাবে কে? আমি চালাতে পারি, কিন্তু জঙ্গলের রাস্তা তো আমি ঠিক। নীলুদা আরেকবার রাহুলের দিকে তাকালো। ওই রকম ভাবে মদ খেয়ে চুর হয়ে পড়ে আছে। কোনো একটা সেন্স নেই। এই গ্রামের উৎসবের মধ্যে ঢুকে নিশ্চয়ই খেয়ে নিয়েছে। বাড়ি ফিরি, ওর চাকরি কি করে থাকে আমি দেখছি। ননসেন্স একটা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে এগোতে থাকি, নিশ্চয়ই মূল রাস্তা পেয়ে যাব। আর একবার রাস্তাটা পেয়ে গেলে ফিরতে কোনো সমস্যা হবে না। অগত্যা ধরাধরি করে রাহুলকে গাড়ির পেছনে তুলে দেওয়া হলো।
দীপন জঙ্গলের পথ ধরে গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির টায়ারের দাগ জঙ্গলের মধ্যে একটা সুন্দর রাস্তা তৈরি করেছে। সেই দাগ ধরে দীপন আস্তে আস্তে এগোতে থাকলো। সময় গড়িয়ে যাচ্ছে। নীলুদা বলল, আচ্ছা দীপন, আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম এটা কি সেই রাস্তা? ঠিক দিকেই ফিরছি তো? আমার মনে হয় সময়টা একটু বেশি লাগছে। মনে হচ্ছে আমি আস্তে চালাচ্ছি বলে ব্যাপারটা হচ্ছে। দাঁড়াও, একটু স্পিড বাড়াই। বলে দীপন গাড়ির গতি বেশ খানিকটা বাড়ালো। এবার গাড়ি চলেছে দ্রুত গতিতে। হঠাৎ চিৎকার করে উঠল দীপন। এ কি? সন্দীপ জিজ্ঞেস করলো, কি হলো? এ দীপন, গাড়ির ব্রেক ধরছে না। কি বলছিস? হ্যাঁ, ব্রেক কোনো কাজ করছে না। সর্বনাশ করেছে। গাড়ি থামাবে কি করে? আরে আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তো গাড়ি। নীলুদা বলল, আরে আর দেরি করিস না, গাড়ি থেকে ঝাঁপ মার। এই অবস্থায়? দীপন, তুই গাড়ি রাস্তা থেকে ঘুরিয়ে ঘাসের উপরে নিয়ে যা, তাতে গাড়ির গতি একটু কমবে। দীপন তাই করল। মূল রাস্তা থেকে গাড়িটাকে ঘুরিয়ে দিল জঙ্গলের ভেতর দিকে। তার ফলে গাড়ির গতি একটু কমেছে। প্রথমে নীলুদা গাড়ি থেকে রাহুলকে এক ধাক্কা মেরে ফেলে দিল। তারপর নীলুদা আর সন্দীপ নিজেও ঝাঁপ মারল। স্টিয়ারিং ছেড়ে দীপনও ঝাঁপ মারল গাড়ির বাইরে। আর প্রায় সঙ্গে সঙ্গেই গাড়িটা তীব্র গতিতে গিয়ে সজোরে ধাক্কা মারল সামনের গাছটায়। নীলুদা খানিকক্ষণ পরেই উঠে দাঁড়ালো। দীপনও উঠে দাঁড়ালো। পুরো ঘাসের ওপর পড়ায় কারোরই চোট খুব একটা বেশি নয়, কিন্তু সন্দীপ উঠে দাঁড়াতে পারছে না। দীপন ডাকলো, সন্দীপ, সন্দীপ ওঠ, সন্দীপ। বলে এগোতে গিয়েই স্থির হয়ে গেল। সন্দীপ সামান্য মাথা তুলেছে, আর ওর মাথা থেকে সামান্য দূরে দেখা যাচ্ছে একটা হিলহিলে সাপের শরীর। সন্দীপ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছে। চুপ করে শুয়ে থাক, ফিস ফিস করে বলল নীলুদা। পকেট থেকে রিভলভারটা বার করলো, কিন্তু সন্দীপ বিপজ্জনক জায়গায় রয়েছে। গুলি চালালে সন্দীপের গায়েও লাগতে পারে। তখনও মাটিতে পড়ে আছে সন্দীপ, একটুও নড়াচড়া করছে না। সাপটা ধীরে ধীরে সন্দীপের দিকে এগিয়ে আসছে। দীপন ফিস ফিস করে বলে উঠল, এই সাপটাই সেদিন আমার ঘরে ঢুকেছিল। সন্দীপের মাথা থেকে সাপটার দূরত্ব যখন মাত্র কয়েক ফুট, তখনই কোথা থেকে যেন লম্বা লম্বা পা ফেলে একটা আদিবাসী টাইপের লোক এগিয়ে এলো আর সাপটাকে ধরে তার বস্তার ভেতর পুরে নিল। এই লোকটার আকস্মিক আবির্ভাবে সবাই একটু অবাক হয়ে গেল। লোকটা এতক্ষণে সবাইকে খেয়াল করেছে। নীলুদা এবার এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কথা বলে বুঝতে পারলো যে সাপ ধরাটা ওদের ব্যবসা এবং ওরা এইসব সাপ বিভিন্ন জায়গায় ভাড়াও দেয়। নীলুদা বলল, কিন্তু এই যে তুমি সাপটা এখানে ছেড়ে রেখেছিলে, যদি এটা কামড়াতো তখন কি হতো? এই ধরনের ব্যবসা করা যে আইনের বিরুদ্ধে তা তুমি জানো? পুলিশকে জানালে তোমাদের তো জেল হবে। লোকটা হেসে তাদের ভাষা আর হিন্দি জড়িয়ে যা বলল তার অর্থ হলো, আমাদের খাওয়া পড়ার ব্যবস্থা পুলিশ করে না বাবু, ওটা আমাদের নিজেদেরই করতে হয়। এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা তো। এই জঙ্গলে আমরা সাপ ধরি, কোনো বাড়িতে সাপ ঢুকলে সাপ ধরি তখন। আবার অনেকে অনেক কিছুর জন্য সাপ ভাড়াও নেয় বাবু, সাপ ভাড়া নেয় অনেকে, তখন আমরা সেই সব ভাড়া দিই। আর এই সাপটা বিষাক্ত সাপ নয়, কিন্তু কামড়ালে কিছু হয় না। এতক্ষণে সন্দীপ উঠে দাঁড়িয়েছে। তখন ওর কপাল থেকে ঘাম ঝরছে। রাহুল তখনও মাটিতেই শুয়ে আছে। এবার ওই লোকটা জিজ্ঞেস করলো, তোমরা কারা গো? কি করতে এখানে এসেছ? দীপন জিজ্ঞেস করলো, এটা কোন গ্রাম? এটা বেদিয়াদের গ্রাম। বেদিয়া মানে যারা এই সাপের ব্যবসা করে। নীলুদা সংক্ষেপে ওদের আসার কারণটা বলল। লোকটা শুনে মুখে একটা অদ্ভুত আওয়াজ করল। খানিকক্ষণের মধ্যেই আরো 4-5 জন লোক এসে হাজির হলো। লোকটা নিজেদের ভাষায় ওদেরকে কি একটা বলল। লোকগুলো মাথা নাড়িয়ে রাহুলকে ধরে ওদের সঙ্গে নিয়ে গেল। ইঙ্গিতে নীলুদাদেরও ওদের সঙ্গে আসতে বলল। গ্রামে নিয়ে গিয়ে রাহুলকে একটা পানীয় দিয়ে খেতে বলল। রাহুল মাথা নাড়তে শুরু করলো। দাদা না না। তখন 2 জন লোক জোর করে ধরে পানীয় মুখে ঢেলে দিল।
খানিকক্ষণের মধ্যেই রাহুল সশব্দে বমি করল। তারপরে একটুখানি ঝিম মেরে বসে রইল। তারপর আস্তে আস্তে চোখ খুলে বলল, আমি কোথায়? দীপন এগিয়ে এসে বলল, তোমার লজ্জা করছে না রাহুল? তুমি আমাদের নিয়ে এসে মদ খেয়ে এখানে পড়েছিলে। আজকেই তোমার চাকরির শেষ দিন। রাহুল এবার একটু ধাতস্থ হয়েছে। এদিক ওদিক দেখে বলল, হ্যাঁ আমি? স্যার, আমি তো গাড়ি নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে দেখলাম এই গ্রামের কয়েকটা লোক এসে বলল আজকে গ্রামের উৎসব প্রসাদ খেতে। সেটা মুখে দিতেই গা গুলিয়ে গেল। আমি ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু লোকগুলো এমনভাবে ধরলো যে দেবপ্রসাদ ফেলে দেওয়া যাবে না। তাই বাধ্য হয়ে আমি পুরোটা খেয়ে নিলাম। আর তারপরে আমার আর কিছু মনে নেই। লোকগুলো গ্রামের লোক? হ্যাঁ, তাই তো মনে হলো। যাই হোক, ওদের থেকে ভালো করে রাস্তাটা বুঝে নাও। বাকিটা তো আমাদের হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। কেন? গাড়ির কি হলো? গাড়ির জোর ধাক্কা লেগেছে, তারপর আর মনে হয় না গাড়ি চলবে। প্লাস গাড়ির ব্রেকটাও কাজ করছে না। কি বলছেন? কোথায় গাড়ি? ওই তো ওখানে, এসো একবার। কি অবস্থা? না, এই গাড়ি চালানো মুশকিল আছে। কিন্তু এই ব্রেকের তার তো কেটে দেওয়া হয়েছে। কি? তার কেটে দেওয়া হয়েছে? হ্যাঁ, একেবারে নিশ্চিত তার কাটা। তার মানে কেউ বা কারা চাইছিল যে আমরা দুর্ঘটনায় পড়ি, সেই জন্যই তোমাকে মদ খাইয়ে অজ্ঞান করা হয়েছে, আর সেই সুযোগ নিয়ে গাড়ির ব্রেকের তার কেটে দেওয়া হয়েছে। তবে এখান থেকে তো বাড়ি বেশি দূর না, আধ ঘন্টা হাঁটলে মনে হয় পৌঁছে যাব। বেশ, তবে তাই হোক। হাঁটতে হাঁটতে দীপন বলল, নীলুদা, কিছু বুঝতে পারছো? কেউ একটা চায় না যে আমরা চোরা শিকারীদের ব্যাপারে মাথা গলাই। তার মানে ওরা আমাদের উপর নজর রেখেছে? একদমই তাই। একটা জিনিস দীপন, তুমি কি তোমার বাবা মারা যাওয়ার পরে ওর ঘর, সব কাগজপত্র ভালো করে খুঁজে দেখেছিলে যে কোথাও চোরা শিকারীদের সম্বন্ধে কিছু লেখা আছে কিনা, বা তার ব্যাপারে কিছু রেখে গেছেন কিনা? না, মানে সেরকম ভাবে তো কখনো কিছু খুঁজে দেখিনি। একটু দেখো তো, যদি ওরকম কিছু পাওয়া যায়। আচ্ছা, আমি দেখছি। তবে এবারে এই খেলার শেষ চাল দেওয়ার সময় হয়ে এসেছে। নীলুদারা বাড়িতে ঢোকার আগেই একটা পুলিশের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো। ভেতর থেকে নেমে এলেন পরিচিত ইন্সপেক্টর ভদ্রলোক। বাড়িতে ঢোকার আগে এদিকে তাকিয়ে নীলুদাকে দেখে বললেন, এই তো আপনার কাছেই এসেছিলাম। আপনাকে ফোন করছি আর ফোনে বলছে আউট অফ নেটওয়ার্ক, তাই নিজেই চলে এলাম। হ্যাঁ বলুন। আমরা আসলে একটু জঙ্গলের ভেতরে গিয়েছিলাম, সেখানে আবার একটা দুর্ঘটনায় পড়ে গেছিলাম। আর জঙ্গলের ভেতরে তো সবসময় টাওয়ার থাকে না। বলুন, কি ব্যাপার? ওই যে আপনি যে পোস্টমর্টেম রিপোর্টের কথা বলছিলেন না, ওটা এসে গেছে, আর সিসিটিভি ফুটেজটাও পেয়ে গেছি। কি পেলেন সেটা থেকে? সিসিটিভি ফুটেজটা এখনো চালিয়ে দেখিনি, আপনাকে তো জানাতে চলে এলাম। যাবেন নাকি একবার? আচ্ছা চলুন। সন্দীপ, তুই ঘরে থাক, বুঝলি? দীপন, তুমি তোমার বাবার ঘরটা ভালো করে দেখো, কিছু পাওয়া যায় কিনা। দীপন বলল, রাহুল, গাড়িটা আনার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। যেতে যেতে নীলুদা জিজ্ঞেস করলো, আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টটাতে কি পাওয়া গেছে? সেটাই তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। আপনি ভাগ্যিস পোস্টমর্টম করাতে বলেছিলেন। কেন বলুন তো? আরে আমরা তো ভাবছিলাম ওকে বাঘে খেয়েছি, কিন্তু ওকে তো গুলি করা হয়েছে। গুলি করা হয়েছে? হ্যাঁ, মাথায় গুলির একটা গর্ত পাওয়া গেছে, বুলেটও পাওয়া গেছে। কিন্তু আপনি হঠাৎ করে পোস্টমর্টমের কথা বলেছিলেন কেন?
গর্তটা মাথার বাঁ দিকে, তাই না? ঠিক তাই। আমি যখন বডিটা দেখতে গিয়েছিলাম তখনই ওই গর্তটা দেখেছি। সন্দেহ হয়েছিল, তাই আমি পোস্টমর্টম করাতে বলি। আর বাকি অংশটা কি বাঘে খেয়েছে? সেটাও একটা ব্যাপার, কারণ সেরকম কোনো বাঘের থাবার চোট কিন্তু নেই। যতটা মনে হচ্ছে বডিটাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে? তার মানে এটা আদৌ বাঘে খাওয়ার কেস নয়? বাঘ এদিকে আসেইনি? সেই প্রমাণটা কিন্তু নেই, কারণ ভদ্রলোক মারা যাওয়ার পরে বাঘ যে তার মাংস খেয়ে গেছে এই প্রমাণটা পেয়েছি। অর্থাৎ বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে, কোনো প্রমাণ নেই, তাই তো? না, তা নেই। বুঝলাম। সিসিটিভি ফুটেজে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। থানায় বসে নীলুদা ইন্সপেক্টরের সাথে সিসিটিভি ফুটেজটা চেক করতে শুরু করলো। এই রাস্তা খুব একটা ব্যস্ত রাস্তা নয়, বিশেষ করে ওই দোকানে সেরকমভাবে লোক খুব একটা ঢুকছে না। ওই দিন বিলের একটা কপি দোকানদার নীলুদাকে দিয়েছিলেন এবং সেটা কম্পিউটারাইজড বিল হওয়ার ফলে টাইমটাও দেওয়া ছিল বেলা 12টার দিকে। সুতরাং তার পক্ষে ব্যাপারটা আরও সহজ হলো। সিসিটিভি টাইমিংকে ওই সময় নিয়ে আসা হলো। ঠিক 12টা বাজতে 5 একজনকে দেখা গেল দোকানের ভেতর ঢুকতে। নীলুদা বলল, এক মিনিট, এখানটায় একবার জুম করুন তো। সিসিটিভি অপারেটর ভদ্রলোক তার কথা মতো জুম করলেন। অনেকটা জুম করার পরেই নীলুদা বলল, এ কি, সুরজিৎ বাবু? চেনেন নাকি ভদ্রলোককে? হ্যাঁ, রাজবাড়ির ম্যানেজার কাম সেক্রেটারি। তাহলে এই রয়েছে সবকিছুর পেছনে। নীলুদা চুপ করে গেল, তারপর বলল, আচ্ছা, এখানকার হসপিটালে আমাকে একটু ছেড়ে দিতে পারেন? তারপর একটু অর্জুন সিং এর বাড়ি যেতে হবে। অর্জুন সিং এর বাড়ি? অর্জুন সিং এর বাড়ি গিয়ে কি করবেন? বলছি, তার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি ঠিক যেরকম ভাবে বলবো সেই রকম ভাবে যদি ব্যাপারটা হয়, তাহলে আমরা একটা বড় দলকে হাতে নাতে ধরতে পারবো। সেই দলের মাথা নিশ্চয়ই সুরজিৎ। মাথা কিনা জানি না, তবে তার একটা অংশ তো বটেই। আফটার অল, এই ভদ্রলোক দোকান থেকে যেসব জিনিস কিনেছিলেন তার ক্যাশ মেমোটা বানিয়েছিলেন অর্জুন সিং এর নামে। এর পেছনে কারণটা কি সেটাই বুঝতে হবে। ভদ্রলোক এসেছিলেন বাসে, সুতরাং পরে যে তাকে ট্রেস করা যাবে সেরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একটা কাজ করি, ভদ্রলোক দোকান থেকে বেরিয়ে কি করেন আমরা সেই ফুটেজটা বরং একবার দেখি। ঠিক আছে, আর একটু চালান তো ফুটেজটা। আবার চালানো হলো ফুটেজটা। ভদ্রলোক দোকান থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে রাস্তা ক্রস করলেন। তারপরে রাস্তায় কারো জন্য অপেক্ষা করতে থাকলেন। খানিকক্ষণ পর বাস এলে ভদ্রলোক বাসটায় উঠে পড়লেন। নীলুদা বলল, চালাক লোক, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছে যাতে ট্র্যাক না করা যেতে পারে। কিন্তু ভদ্রলোক দোকানে গিয়ে জিনিসটা কিনেছেন, এই জন্য তো ওকে তুলে আনা যায় না। বিশেষত ওনাদের বাড়িতে তো পুরনো প্রচুর এরকম চামড়া রয়েছে, সেগুলোর মেনটেন্যান্সের জন্য এইসব জিনিস তো লাগে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন, কিন্তু আমার প্রশ্ন একটাই, ভদ্রলোক বিলটা নিজের নামে না করে হঠাৎ অর্জুন সিং এর নামে করালো কেন? বুঝতে পেরেছি আপনি কোন দিকে ইঙ্গিত করছেন, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ ছাড়া ভদ্রলোককে ধরা মুশকিল। ঠিক আছে, এখানে আর সময় নষ্ট করব না। একবার অর্জুন সিং এর বাড়ি যেতে হবে, আর একবার হসপিটালে। ঠিক আছে, আপনি যান, আর আপনি যেরকম ভাবে বলবেন সেভাবেই আমরা এগোবো। থ্যাংক ইউ সো মাচ। সন্দীপ নিজের ঘরে বসেছিল। এসে থেকে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে একটু মনে মনে সাজানোর চেষ্টা করছিল।
এ সময় বাইরে থেকে কে যেন ডাকলো। একবার আসতে পারি? কে? ভেতরে আসুন। রূপসা ঘরে এলো, এসে এদিক ওদিক তাকিয়ে বলল, নীলুবাবু নেই? না, কেন বলুন তো? না, একটা জিনিস একটু জানানোর ছিল। কি ব্যাপার? আপনারা বুঝতেই পারছেন যে এখানে একটা গন্ডগোল চলছে। একটা চোরা শিকারীদের গ্যাং মনে হচ্ছে রয়েছে। নীলুদা থানায় গেছে পুলিশের সাথে কথা বলতে। রূপসা এদিক ওদিক দেখে নিয়ে বলল, আমার একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে, সেটা একটু নীলুবাবুকে বলতে এসেছিলাম। কি সন্দেহ, আমাকে বলুন। আমাদের ম্যানেজার সুরজিৎ বাবু সুবিধের লোক নয়। কেন বলুন তো? আমি ওনাকে বারে বারে বাড়ির পেছনে মন্দিরের ওখানে আসতে দেখেছি। সেদিন কে যেন আমার ঘরের সামনে নাকি দাঁড়িয়েছিল। নীলুদা বলছিলেন পেছনের মন্দিরের ওখানে কাউকে নাকি দেখেছিলেন। আমার মনে হচ্ছে সুরজিৎ বাবু রয়েছেন এসবের মধ্যে। কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, কিছু নেই, কিন্তু ওনাকে আমি মাঝে মাঝে এমন এমন জায়গায় দেখতে পাই যেখানে সেই সময় ওনাকে দেখতে পাওয়ার কোনো কারণই নেই। আর জেঠুর মৃত্যুর সময় উনি একমাত্র ঘটনাটা জানতে পেরেছিলেন। বাবার মৃত্যুর ঘটনা উনিই প্রথম জানতে পারলেন। ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? আমার মনে হয় ওকে একটু নজরে রাখা দরকার। তাই? আচ্ছা, আপনি কি ওকে এমন কোনো কাজ করতে দেখেছেন বা এমন কারোর সাথে মিশতে দেখেছেন যাতে আপনার মনে হয়েছে ও চোরা শিকারীদের সাথে যুক্ত? আমি ওনাকে কয়েকবার অর্জুন সিং এর সঙ্গে কথা বলতে দেখেছি। অর্জুন সিং? হ্যাঁ, আমার মনে হয় ওনাদের একটা লুকিয়ে আলাপ আলোচনা চলে। আপনি বলছেন যে অর্জুন সিং আর আপনাদের ম্যানেজার দুজনেই মিলিত আছেন কোনো চক্রান্তের ভেতরে? আমার তো তাই মনে হয়। ম্যানেজার এখন কোথায়? নিজের ঘরেই থাকা উচিত। ঠিক আছে, আপনি ঘরে যান, আমি নীলুদা এলে ব্যাপারটা জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে একটু তাড়াতাড়ি এগোনো দরকার, নইলে আবার কি বিপদ ঘটে কে জানে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি দেখছি। রূপসা প্রতি নমস্কার জানিয়ে চলে গেল। সন্দীপ ভাবতে বসল, সুরজিৎ বাবু, শেষে সুরজিৎ বাবু রয়েছে সবের পেছনে। তবে নীলুদা রঞ্জিতকে সন্দেহ করেছিল কেন? ব্যাপারটা দীপনকে তো জানাতে হচ্ছে। সন্দীপ বেরোতে যাবে এমন সময় ঝড়ের মতো ঘরে ঢুকলো দীপন, হাতে একটা চশমার বাক্স। কি হলো? এই দেখ। কি এটা? বাবার চশমা বাবার বিছানার পাশেই রাখা ছিল। ঘরের ভেতরই বাবা চশমা ছাড়া কোথাও যেতে পারতো না। তার মানে? তার মানে সেদিন রাত্রে বাবা নিজের ইচ্ছেই জঙ্গলে যায়নি। নিজের ইচ্ছেই গেলে অবশ্যই চশমা পরে যেত। চশমা ছাড়া এক হাত দূরের জিনিসও বাবা পরিষ্কারভাবে দেখতে পেত না। তার মানে তুই কি বলতে চাইছিস তোর বাবাকে জোর করে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল? সন্দীপ, এটা তো বাঘের কামড়ে দুর্ঘটনা নয়, এ তো চক্রান্ত করে খুন। কি বলছিস? কি? একদম ঠিক বলছি সন্দীপ। এমনকি বাবাকে চশমা পরার সুযোগটাও দেওয়া হয়নি, নির্ঘাত বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। সন্দীপ একটু গম্ভীর হয়ে গেল, বলল, এইমাত্র রূপসা এসেছিল, জানালো সুরজিৎ বাবুর গতিবিধি নাকি বেশ সন্দেহজনক। ব্যাপারটা পুলিশকে জানাতে হবে তো? না, নীলুদা আগে আসুক, তারপরে জানানো হবে। কি জানানোর কথা বলছিস? বলতে বলতে নীলুদা ঘরে ঢুকল। দীপন নীলুদাকে দেখে উত্তেজিত কণ্ঠে বলল, নীলুদা, এই দেখো বাবার চশমাটা। বাবা চশমা ছাড়া এক হাতও যেতে পারতো না, আর চশমা বাবার ঘরেই রয়েছে। তার মানে বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। নীলুদা, বাবার মৃত্যু সাধারণ দুর্ঘটনা নয়, এটা রীতিমতো পরিকল্পনা মাফিক খুন। সে কি বলছিস তুই? একদম ঠিক বলছি আমি। নীলুদা, এক্ষুনি রূপসা এসেছিল। রূপসা? কেন? বলল যে ম্যানেজার সুরজিৎ বাবুর গতিবিধি নাকি সন্দেহজনক। সুরজিৎ বাবু? এখানে সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম সুরজিৎ বাবু ওই দোকানে ঢুকে ট্যাক্সি ডর্মের জিনিসপত্র কিনেছেন। তার মানে? হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, রেঞ্জার খুন হয়েছিলেন গুলিতে, বাঘের আক্রমণে নয়। তার মানেটা কি? সেটা হয়তো সুরজিৎ বাবুই বলতে পারবেন। একবার সুরজিৎ বাবুর ঘরে গিয়ে নীলুদারা দেখল দরজার বাইরে থেকে তালা দেওয়া। কি হলো? ভদ্রলোক গেলেন কোথায়? এই সময় হঠাৎ রঞ্জিত দৌড়াতে দৌড়াতে এলো। কি হলো রঞ্জিত, দৌড়চ্ছ কেন? আমার বোন রূপসা।
রঞ্জিত হাঁপাচ্ছে। কি হয়েছে রূপসার? কোথায় গেছে বলতে পারেন? সন্দীপ বলল, কোথায় যাবে? এই তো একটু আগে আমার সাথে কথা বলে গেল। কিন্তু ওর ঘরের সামনে তো রক্তের ছাপ। মানে? আসুন আসুন, আমার সঙ্গে আসুন। সবাই মিলে দৌড়ালো রূপসার ঘরের দিকে। সত্যি রূপসার ঘরের সামনে বেশ খানিকটা রক্ত পড়ে আছে। এসবের মানেটা কি? দীপন প্রথম দেখালো রক্তের ফোঁটা ফোঁটা দাগ তৈরি হয়ে দূরে চলে গেছে। রঞ্জিত বলল, তার মানে রূপসাকে কি কেউ ধরে নিয়ে গেছে? রূপসা একটু আগেই আমার কাছে সুরজিৎবাবু সম্বন্ধে সন্দেহ প্রকাশ করছিলেন, কিন্তু সুরজিৎবাবুর ঘরে তালা দেওয়া। হ্যাঁ, তাহলে এই রক্তের দাগ ধরে কোথায় যাওয়া যায় সেটাই দেখি। সকলেই পিছু পিছু এগোতে থাকল। তখন বাইরে সূর্য ডুবে এসেছে। রক্তের দাগ ধীরে ধীরে বাগানের দিকে চলে গেছে। এবার সন্দীপ বলল, রূপসা বলেছিল সুরজিৎবাবুকে অনেকবারই পুরনো মন্দিরের দিকে দেখেছে। মন্দির? চলো তো একবার। সবাই মিলে দৌড়ালো মন্দিরের দিকে। মন্দিরের ভেতর ঢুকলো সবাই। এদিক ওদিক দেখল রূপসার কোথাও কোনো চিহ্ন নেই। হঠাৎ রঞ্জিত চেঁচিয়ে উঠল, এই তো! সবাই রঞ্জিতের দিকে ঘুরে দেখল রঞ্জিতের হাতে রূপসার এক পাটি জুতো। এই জুতোটা এখানে এলো কি করে? ওই বেদের সামনে পড়েছিল। তার মানে কি সুড়ঙ্গে? সুড়ঙ্গটা আবার কোথায়? নীলুদা একটা সুড়ঙ্গ আবিষ্কার করেছে, যদিও সেটা ডেড এন্ড, মানে সেখানে গিয়ে আর কোথাও যাওয়া যায় না। তাহলে চলুন সুড়ঙ্গের ভেতরে ঢুকে গিয়ে দেখি। বেদির ওপরে সুড়ঙ্গ খোলা হলো। সুড়ঙ্গের ভেতরে চারিদিকে অন্ধকার। রূপসা! রঞ্জিত চিৎকার করল। তারপর চিৎকার সুড়ঙ্গের ভেতরে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। নীলুদা বলল, সন্দীপ, ঘর থেকে টর্চগুলো নিয়ে আয় তো। সন্দীপ দৌড়ে ঘর থেকে টর্চ আর নীলুদার রিভলভার আর ছুরিটা নিয়ে এলো। টর্চের সাথে নীলুদার হাতে রিভলভার ধরিয়ে দিল। নীলুদা চোখের ভাষায় বুঝিয়ে দিল থ্যাংক ইউ। টর্চ চালা হলো। সুড়ঙ্গের ভেতরে ফাঁকা। ওটা কি চকচক করছে? এগিয়ে গেল দীপন। সুড়ঙ্গ যেখানে শেষ হয়েছে সেই দেওয়ালের তলায় চাপা পড়ে আছে রূপসার আরেকটা জুতোর অর্ধেকটা। এখানে জুতো কিভাবে ঢুকলো? নীলুদা দেখে বলল, তার মানে সুড়ঙ্গের এখানেই শেষ নয়, এটা খালি একটা দরজা। সুরজিৎ এখান দিয়েই পালিয়েছে। দীপন জিজ্ঞেস করল, কিন্তু এই দরজা খোলে কিভাবে? আমি এতক্ষণে বুঝতে পারছি লোকটি লাঠি নিয়ে কেন ঢুকেছিল। কোন লোক? আমি জানলা দিয়ে দেখেছিলাম একটা লোক একটা লাঠি হাতে এই সুড়ঙ্গের ভেতরে ঢুকছে। এখন মনে হচ্ছে ওই লাঠিটাই হচ্ছে এই সুড়ঙ্গের চাবি। লাঠি? কিরকম লাঠি? অন্ধকারে ঠিক বুঝতে পারিনি। ওই ফুট 2 লম্বা কিছু একটা হবে। 2 ফুট লম্বা লাঠি? আচ্ছা, আমাদের প্রতীকী খড়গটা নয় তো? এই ঠিক বলেছিস। আমি সুরজিৎবাবুকে বেশ কয়েকবার ওটা ঘষা মাজা করতে দেখেছি। জিজ্ঞেস করলেই বলেছে এটা আমাদের সৌভাগ্যের প্রতীক, তো তাই পরিষ্কার করছি। দাঁড়া, নিয়ে আসি ওটা। রঞ্জিত আর দীপন দৌড়ে গেল বাড়ির দিকে। নীলুদা জুতোটার দিকে ভালো করে দেখতে লাগলো। সন্দীপ বলল, নীলুদা, কি ভাবছো? যদি আমার অনুমান ঠিক হয় তাহলে এই সুড়ঙ্গ খোলার সাথে আমাদের নাটকের শেষ অঙ্ক শুরু হতে চলেছে। মানেটা এক্ষুনি বুঝতে পারবি, শুধু চোখ কান খোলা রাখবি একটু। নীলুদার কথার মধ্যে এমন একটা কিছু ছিল, সন্দীপের সমস্ত স্নায়ু টান টান হয়ে উঠল। ছুরিটা শক্ত করে ধরল সে। ইতিমধ্যে দীপন আর রঞ্জিত একটা ওই বড় খাটার মতো দেখতে একটা ছোট ফুট 2 লম্বা খড়গ নিয়ে এসেছে। এই তো, এবার এটা নিয়ে কি হবে? এদিক ওদিক দেখতে দেখতে রঞ্জিত আবিষ্কার করল দেয়ালের গায়ে একটা হুকের খাঁজ মতো আছে। ওই হুক দিয়ে খড়গটাকে লাগিয়ে দিতেই দেওয়ালে আটকে গেল। তারপর একটু চাপ দিতেই খটখট করে শব্দ করে সামনের দেওয়ালটা খুলে গেল। ওরা দেখল সামনে একটা লম্বা পথ চলে গেছে।
টর্চের আলো ফেলতেই ভেতরটা আলোয় আলোকিত হয়ে উঠল। এই রাস্তায় টর্চের আলোয় পথ দেখে দেখে ধীরে ধীরে এগোতে লাগলো তারা। সামনে নীলুদা, তারপরে দীপন, তারপরে রঞ্জিত, আর শেষে সন্দীপ। পথটা এতই সরু যে সোজাভাবে ঠিকমতো যাওয়া যাচ্ছে না, আবার কোনো কোনো জায়গায় বেশ চওড়া। সুড়ঙ্গটা অনেকটা লম্বা। বেশ খানিকক্ষণ ধরে চলার পরেও সুড়ঙ্গের শেষ পাওয়া যাচ্ছে না। সন্দীপ জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? কেউ কোনো উত্তর দিল না। সুড়ঙ্গটা হঠাৎ করে এক জায়গায় গিয়ে সামান্য ওপরে উঠে একটা ঘরের মধ্যে এসে পৌঁছালো। একটা চৌকো ঘর। ঘরের ভেতরটায় কেউ নেই। ঘরের আরেক পাশে একটা দরজার মতো জায়গা, সেখান দিয়ে বেরোনো গেল। ওরা দেখল সামনে সেই বান্ধবগড় দুর্গের বিষ্ণুর মূর্তিটা। দীপন বলল, তার মানে এই পথটা দিয়ে সরাসরি বাড়ি থেকে গড়ে আসা যায়। এটাই সেই গোপন সুড়ঙ্গ। কিন্তু রূপসা কোথায়? এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল বিষ্ণুর পায়ের কাছে একটা পাথরে হেলান দিয়ে বসে আছে রূপসা। রঞ্জিত দৌড়ে গেল। রূপসার গায়ে হাত দিতেই রূপসা ঢলে পড়ে গেল। অজ্ঞান হয়ে গেছে সে। সন্দীপ, নীলুদা, দীপন ওরাও দৌড়ে গেল। হাতে রিভলভারটা নামিয়ে রেখে রূপসাকে তুলে ধরল। সঙ্গে সঙ্গে চোখ খুলে রূপসা এক ঝটকায় নীলুদার নামিয়ে রাখা রিভলভারটা তুলে সরাসরি তাক করল নীলুদার দিকে। আর ওদিকে ততক্ষণে রঞ্জিত দীপনের নামিয়ে রাখা রিভলভারটা তুলে নিয়ে তাক করেছে ওদের দিকে। ব্যাপারগুলো ঘটল চোখের নিমেষে। নীলুদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এবারে সব অঙ্কটা মিলল। তার মানে আমি হাসপাতালে গিয়েছিলাম। সেদিনকে সাপের কামড়ে কেউ ওখানে ভর্তি হয়নি। আর হবেই বা কি করে? ওটা তো আর বিষাক্ত সাপ ছিল না। ওটা দীপনকে ভয় দেখাতে ওর ঘরে ঢোকানো হয়েছিল বেদিয়াদের গ্রাম থেকে ভাড়া করে। তার মানে রূপসা? হ্যাঁ, রূপসা, রঞ্জিত, সুরজিৎ বাবু সবাই এক দলে। আর লুকিয়ে থেকে লাভ নেই। সুরজিৎ বাবু, বেরিয়ে আসুন। ওই বিষ্ণু মূর্তির পেছন থেকে বেরিয়ে আসুন। হাসতে হাসতে বেরিয়ে এলেন সুরজিৎ বাবু। তার হাতে একটা রিভলভার। আপনি সবই বুঝে যাচ্ছিলেন, তাই না? সেই জন্য আপনাকে সরিয়ে দেওয়াটা খুব দরকার। এখন এইখানে আপনাকে গুলি করে ফেলে রাখলেও কেউ টের পাবে না, কেউ না। আর যতক্ষণে টের পাবে ততক্ষণে আপনারা বাঘের খাবার হয়ে গেছেন। বাঘের খাবার, ওই ঠিক যেমন ভাবে রাজা বাবুকে সরিয়ে দিয়েছিলাম, ঠিক তেমন। তুই শয়তান বলে দীপন ঝাঁপিয়ে পড়তে গেল সুরজিতের দিকে, কিন্তু তার আগেই রঞ্জিতের একটা ঘুষি আছড়ে ফেলল দীপনকে পাথরের উপরে। শোন, একদম চালাকির চেষ্টা করিস না। তোর বাবাকে যখন সরাতে পেরেছি, তোকে সরালেই সম্পূর্ণ জমিদারিটা আমাদের। আর বাকি থাকলো শুধু ওই সাদা বাঘটা। তাকে একবার মারতে পারিনি, কিন্তু এইবার ঠিক পারবো। কোনো ভুল হবে না, দেখে নিস। এতক্ষণ সন্দীপ লক্ষ্য করেনি। এবার দেখল আরো 2-3 জন লোক রাইফেল নিয়ে দূরে অপেক্ষা করছিল। রঞ্জিতের চোখের ইশারায় ওরা নীলুদাদের বেঁধে ফেলল। তারপর ধীরে ধীরে গাছে উঠল। সন্দীপ দেখল গাছের ওপর শিকারির মাচা বানানোই আছে, মানে ওরা আটঘাট বেঁধেই এসেছে। এই যে, আপনি তো একদম অর্জুন সিং অব্দি পৌঁছে গিয়েছিলেন না? অর্জুন সিং আমাদের সঙ্গে বহুদিন ধরে কাজ করছে। সে খবরটা আপনার অজানা ছিল না। নীলুদা বলল, আমার বিশ্বাস রেঞ্জারও সেটা জেনে ফেলেছিল বলেই তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছিল, তাই না? একটু হাসল রঞ্জিত। তারপরে যে রাইফেলধারী 2 জনে ছিল তাদেরকে বলল, তোমরা গাছের উপরে নিজেদের পজিশনটা নিয়ে নাও, ঠিক আছে? টোপ হিসাবে মানুষ ব্যবহার করি। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই তোর বাবাকে মেরেছিলাম। তোর বাবাকে অবশ্য টোপ হিসাবে ব্যবহার করা হয়েছিল। তারপরে যা বাকি কাজ করার, সেটা ওই সাদা বাঘটাই করেছিল।
কিন্তু তখন যদি সাদা বাঘটাকে মেরে দিতাম তাহলে তারপর তোকে মারার সুযোগটা পাওয়া মুশকিল হয়ে যেত। তাই তখন ওটাকে মারিনি। পরে ভেবেছিলাম তোকেও মারবো আর বাঘটাকেও মারবো। সেদিন জঙ্গলে মোষটাকে টোপ দিয়ে নিয়ে এসেছিলাম। লুকিয়ে থেকে গুলি চালিয়ে আমাদের শিকারটাকে লক্ষ্যভ্রষ্ট করেছো। আমরা? হ্যাঁ, তোরা নয়তো আবার কারা? কি বলছো বুঝতে পারছি না। এবার অবাক হওয়ার পালা রঞ্জিতের। নীলুদার দিকে তাকিয়ে রঞ্জিত বলল, মানে সেদিন আপনি ছিলেন না? তাহলে? অন্ধকার থেকে হঠাৎ করে একটা ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল রঞ্জিতের দিকে। রঞ্জিত কিছু বোঝার আগেই রঞ্জিতকে মাটিতে ফেলে পিস্তলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো সেই ছায়ামূর্তি এবং সঙ্গে সঙ্গে গুলি চালালো সে। কিছু বোঝার আগেই সুরজিৎ বাবুর হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ে গেল। এবার ওই ঝাপসা আলোতে লোকটাকে চিনতে পারলো ওরা। আরে, এ তো সেই ফটোগ্রাফার। রূপসা ইতস্তত করছে। ফটোগ্রাফার লোকটা বলল, রিভলভারটা নামাও মামুনি, ওটা তোমার হাতে ঠিক মানায় না। তোমাদের এই চক্রকে ধরবার জন্য আমি অনেকদিন থেকে এখানে অপেক্ষা করছিলাম। আগে রেঞ্জারের সাথে আমার কথা হয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমি। বহুদিন ধরেই পাচার ধরার জন্য আমি এখানে রয়েছি। সর্ষের মধ্যে যে ভূত ছিল সেটা ধরতে পারিনি। আজকে তোমাদের ওই যে ইনফরমার গার্ড রামশরণকে ধরার পরই এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। রূপসা এদিক ওদিক দেখে আস্তে আস্তে রিভলভার নামিয়ে রাখলো। তোমরা কি ভেবেছিলে আমরা কোনো প্ল্যান না করে এখানে চলে এসেছি? নীলদা আমার সাথে অনেকদিন আগে থেকেই সব পরিকল্পনা করেছে। এই সময় একটা গুলির আওয়াজে সবাই চমকে তাকালো। মুহূর্তের মধ্যে ফটোগ্রাফার ভদ্রলোক হাত চেপে বসে পড়েছেন। গুলিটা এসেছে দুর্গের ভেতর থেকে। এই সুযোগে রঞ্জিত আর সুরজিৎ বাবু নিজের নিজের পিস্তল তুলে নিয়েছেন, আর সুরজিৎ বাবু দেরি না করেই ফটোগ্রাফার ভদ্রলোককে নীলুদার পাশেই বেঁধে ফেলেছেন। এরপর দুর্গের ভেতর থেকে বন্দুক হাতে আস্তে আস্তে বেরিয়ে এলো অর্জুন সিং। আর তার পাশে ধোঁয়া ওঠা বন্দুক হাতে যে ভদ্রলোক বেরিয়ে এলেন তাকে দেখে সবার চক্ষু ছানা বড়া হয়ে গেল। অর্জুন সিং এর পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউই নন, স্বয়ং কেশব নারায়ণ। দীপন বলল, কাকা আপনি? তোমরা কি ভেবেছিলে আমি মরে গেছি? সবাই ভেবে থাকলেও আমি কিন্তু ভাবিনি। নীলুদার গলার আওয়াজে বন্দুক হাতে কেশব নারায়ণ ঘুরল ওর দিকে। মানে আপনি অনেক ভুল করেছিলেন। প্রথমত, আপনার আংটিটি রেঞ্জারের হাতে পরিয়ে নিজেকে মৃত প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু রেঞ্জারের হাতটাকে তোলার সঙ্গে সঙ্গেই আংটিটা হাত থেকে খসে পড়ে যায়। যে রেগুলার আংটি পরে তার হাত থেকে আংটি সচরাচর এভাবে খসে পড়তে পারে না। আমার প্রথম সন্দেহ তখনই হয়। দ্বিতীয়ত, রামশরণের উপর আমার সন্দেহটা হয় তখন যখন সে বলে যে বাঘে আপনার শরীরটাকে টেনে নিয়ে গেছে, এবং এটা টেনে নিয়ে যাওয়ার দাগ। বাঘ কখনো শিকারকে টেনে নিয়ে যায় না, ওরা মুখে করে এমন ভাবে তুলে নিয়ে যায় যাতে কোথাও কোনো দাগ পড়ে না। আর রেঞ্জারের বাইকের পেছনে বসে গুলিটাও আপনিই করেছিলেন। তৃতীয়ত, আপনাকে ধরিয়ে দিল আপনার নেশা। আপনি মদ ছাড়া থাকতে পারেন না, তাই রঞ্জিত ওই রাস্তা দিয়ে আসতো মদ সাপ্লাই করতে, আর সেই মদের বোতল আমি সেদিন জঙ্গলের মধ্যেই পেয়েছি। আর তখনই আমি নিশ্চিত হয়ে যাই যে আপনি এখানেই কোথাও লুকিয়ে আছেন। সবাই হাঁ করে নীলুদার কথা শুনছিল। নীলুদার কথা শেষ হতেই কেশব নারায়ণ বলল, আফসোস, আপনার এই গোয়েন্দাগিরি কেউ জানতে পারল না, কারণ আপনাদের মৃত্যু এক্ষুনি সামনেই। ঠিক এই সময় চারিদিক বিদারিত করে একটা বাঘের গর্জন শোনা গেল। দ্রুত সবাই পজিশন নাও। কেশব নারায়ণ চিৎকার করে উঠলেন। অর্জুন সিং আর কেশব নারায়ণ রাইফেল হাতে দাঁড়ালেন দুর্গের সামনেই একটা গাছের পেছনে। রঞ্জিত, রূপসা আর সুরজিৎ বাবু বিষ্ণুমূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন। গাছের ওপর থেকে দুটো রাইফেলের নল চকচক করে উঠল। হঠাৎই অর্জুন সিং চিৎকার করে উঠল, আমি না বললে কেউ গুলি চালাবে না, ঠিক আছে? একেবারে সামনে সন্দীপদের ফেলে রেখে সবাই সরে গেল।
সন্দীপ আর দীপন বিস্ফারিত চোখে দেখতে লাগলো সামনের ঘন অন্ধকার ভেদ করে একটা সাদা মূর্তি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, এগিয়ে আসছে। দূরে একটা মূর্তি ধীরে ধীরে বড় হচ্ছে। বনের রাজা আসছেন। না, ঠিক রাজা নয়, সাহেব রাজা এগিয়ে আসছেন দোলকি চালে। এই সময় একটা ফট করে আওয়াজ হলো। বাঘটা একটু হতচকিত হয়ে গেল, আর তারপরেই তার হাঁটার গতি কমে গেল। আস্তে আস্তে ওখানেই বসে পড়ল সে। কেশব নারায়ণ চিৎকার করে উঠলেন, কি হলো, কি হলো ব্যাপারটা? জঙ্গলের অন্ধকারের নিস্তব্ধতা ভেদ করে বেশ কিছু ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল, আর তার সঙ্গে বেশ কিছু জিপের শব্দ শোনা গেল। সেই আলোকে সবাই অবাক হয়ে দেখল সমস্ত জায়গাটাকে ঘিরে রেখেছে পুলিশ। নীলুদা হেসে বলল, তাহলে এবার আপনাদের সবার খেলা শেষ। রঞ্জিতরা এই ব্যাপারটাতে এতটাই হতচকিত হয়ে গিয়েছিল যে কিছু বলার বা করার কথা ভেবেই পেল না। হঠাৎ কেশব নারায়ণ দৌড়ে এলেন, নীলুদার মাথায় বন্দুক ঠেকিয়ে চিৎকার করলেন, কেউ এক পায়ে গেলে আমি এর মাথার খুলি উড়িয়ে দেব। নিজের মাথার খুলিকে আগে সামলান কেশব বাবু। এবার নিজের মাথার পেছনে একটা বন্দুকের নলের স্পর্শ পেলেন তিনি। ঘুরে দেখলেন তার মাথায় বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে অর্জুন সিং। আমি যখন এসবে ছিলাম না, তখন রাজা বাবুকে মেরেছ তুমি। রাজা বাবু আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। আমার কাছে প্রমাণ ছিল না। আমি অপেক্ষা করছিলাম তুমি কবে আমার কাছে আসবে, আর আমি এই ফাঁদে তোমাকে ফেলব, বুঝে? কেশব নারায়ণ, রঞ্জিত, রূপসা, সুরজিৎ আর চোরা শিকারী দুজন সবাই গ্রেপ্তার হয়েছে। বাঘটাকে ট্রাঙ্কুলাইজার অর্থাৎ ঘুম পাড়ানি গুলি চালিয়েছিল অর্জুন সিং। তার ফলে বাঘটা ঘুমিয়ে পড়েছিল। বন দপ্তর থেকে লোক এসে বাঘটাকে নিয়ে গেছে। ওর গলায় একটা কলার লাগিয়ে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দীপন বলল, কিন্তু নীলুদা, অর্জুন সিং শেষে পুলিশের সাথে কাজ করছিল। অর্জুন সিং প্রথমে বেআইনি অস্ত্রের ব্যবসা করলেও পুলিশ যখন ওকে ধরে ফেলে তারপর থেকেই পুলিশের সাথে ও কাজ করে। কিন্তু চোরা শিকারীরা জানত যে অর্জুন সিং ওদের লোক, তাই অর্জুন সিং এর ওপরে ওরা অনেক ভরসা করেছিল। এই জঙ্গলে যে একটা চোরা শিকারীদের চক্র সক্রিয় রয়েছে, এ খবর দীপনের বাবা জানতে পারেন, এবং তিনি এটাও বুঝতে পারেন যে তার নিজের ভাই মানে কেশব নারায়ণ এই চক্রের মূল পান্ডা। কেশব নারায়ণের মূল কাজ ছিল এখানকার সব জন্তু জানোয়ারের চামড়া বিদেশে পাঠানো এবং এই চক্রটাকে পরিচালনা করা। দীপনের বাবা এর জন্য অর্জুন সিং এর সাহায্য চান, কিন্তু তার আগেই তাকে খুন হতে হয়, আর তারপরেই আমরা উপস্থিত হই। তার মধ্যেই একবার ওরা সাদা বাঘটাকে মারার অ্যাটেম্প্ট করেছিল, কিন্তু সেই সময় জঙ্গলে উপস্থিত ছিলেন সেই ফটোগ্রাফার ভদ্রলোক যিনি অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের সার্ভেইলেন্স সার্ভিস রয়েছেন। তিনি গুলি করে বাঘটাকে ভয় পাইয়ে দেন, আর তার ফলে ওদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তাহলে উনি তখনই ওদের ধরলেন না কেন? সেই সময় কাজটা শুধুমাত্র ভাড়াটে চোরা শিকারীদের দিয়ে করা হচ্ছিল। এদেরকে আগে অনেকবার ধরা হয়েছে, কিন্তু কখনোই মূল পান্ডার নাম জানা যায়নি, তাই এদেরকে তিনি ধরেননি। আর আজকেও যে দুজন শিকারীকে তোরা দেখলি, ওরাও সব ভাড়া করা, পয়সার বিনিময়ে জন্তু জানোয়ার খুন করে। কিন্তু এই ঘটনার কথা তিনি রেঞ্জারকে জানান, এবং রেঞ্জার খুব সম্ভবত ব্যাপারটা অনুমান করতে পারেন। সেদিনকে রঞ্জিত ওখানেই উপস্থিত ছিল। রঞ্জিতকে এই ফটোগ্রাফার ভদ্রলোক চিনতে পারে, কিন্তু কেশব নারায়ণ যে এর পেছনে রয়েছেন সেটা উনি বুঝতে পারেননি। রেঞ্জার রঞ্জিতের কথা বলার জন্য কেশব নারায়ণকে ডেকে নিয়ে যান। এদের দলে ছিল আর একজন ফরেস্ট গার্ড রামশরণ। ওর আর কেশব নারায়ণের চক্রান্তে মাঝ রাস্তায় খুন করা হয়
নইলে রেঞ্জারের মৃত্যুটাকে সাজানো যেত না। সেই জন্যই ওরা পুরো ঘটনাটাকে সাজিয়েছিল কয়েক বছর আগে দদুয়ার জঙ্গলে ঘটে যাওয়া একটা নরখাদক বাঘের কাহিনী অনুকরণে। ঘটনাটা আমার প্রথম শুনেই ওই ঘটনার কথা মনে পড়ে। অর্জুন সিং ব্যাপারটা ধরতে পারেননি, তাই প্রথম দিন আমাদের তাড়িয়ে দেন। পরে উনি বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন দুর্ভাগ্যক্রমে রেঞ্জারের খুন হয়ে গেছে। তারপর কেশব নারায়ণের আংটি ইত্যাদি ইত্যাদি থেকে ব্যাপারটা আমি বুঝতে পারি, কিন্তু রূপসাকে সন্দেহ করিনি। সেদিন যখন জানতে পারলাম সাপটা বিষাক্ত নয়, তখনই হাসপাতালে গিয়ে আমি চেক করি, আর তারপরেই সন্দেহ হয়। আর সন্দীপ বলেছিল রূপসা রাতে কার সাথে কথা বলছিল, হাসছিল, সেটা নিশ্চয়ই ফোনে। এবার যার বাবা একদিন আগে এরকম ভাবে মারা গেছে, সে নিশ্চয়ই এভাবে হাসবে না। আর তখনই মনে হলো যে হয়তো রূপসাও এর সাথে জড়িত। কিন্তু রঞ্জিত যখন ঘরে এসে বলল যে রূপসাকে পাওয়া যাচ্ছে না আর সুরজিৎ বাবু নাকি তাকে তুলে নিয়ে গেছেন, তখন আমিও একটুখানি দ্বিধার মধ্যে পড়ি। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে হয় আজকে রাতে বা কাল রাতে এই জঙ্গলে কিছু একটা হবে, কারণ এরাও আর চুপ করে বসে থাকবে না। পুলিশ রামশরণকে গ্রেপ্তার করে সমস্ত তথ্য জানতে পেরে যায় এবং অর্জুন সিং সমস্ত ব্যাপারটা অ্যারেঞ্জ করে পুলিশকে আর আমাকে সাহায্য করেন। দীপন অনেকক্ষণ চুপ করে বসেছিল। সন্দীপ দীপনের কাঁধে একটা হাত রেখে বলল, আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি। শুধুমাত্র সম্পত্তির জন্য বাবাকে ওরা খুন করলো? হ্যাঁ, লোভ মানুষকে নিচে টেনে নামায়। নীলুদা বলল, এই যে দেখ, এত সুন্দর জঙ্গল, এত বিরাট, এত শক্তিশালী, এর কাছে আমরা কত ছোট, তবুও আমরা খুনোখুনি করি। না, আমি বিদেশেই ফিরে যাব জানো। হয় জঙ্গলে থাকবো, না হলে বিদেশে ফিরে যেতে চাই। আর এই জঙ্গলের রাজবাড়ির আমি পুরোটাই গেস্ট হাউস হিসেবে ব্যবহার করব। জঙ্গলকে কাছ থেকে দেখুক লোকেরা। ওই ফটোগ্রাফার ভদ্রলোক বললেন, তবে এই ঘটনায় সব থেকে বড় প্রাপ্তি কি জানেন? কি বলুন তো? ওরা যখন আসে তার আগে আমি একটা ছবি তুলেছিলাম। এই দেখুন, ছবিটা দেখুন। ভদ্রলোক নিজের ক্যামেরায় একটা ছবি দেখালেন। এই বিষ্ণুমূর্তির মুখে শেষ সূর্যের পড়ন্ত আলো, আর সেই বিষ্ণুমূর্তির পায়ের কাছে থাবা গেড়ে বসে আছে দুধ সাদা রঙের বাঘটা। আপনি এই অবস্থাতেও ছবি তুলেছিলেন? কি আর করব বলুন, আপনার কথা অনুযায়ী তো অনেকক্ষণই এসে বসে আছি। যতই ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ করি, এই কাজটা তো আমার নেশা। আর এইরকম সুন্দর দৃশ্য দেখতে পেলে কেউ কি আর হাতছাড়া করে বলুন? সত্যি আপনাদের কাজটা কিন্তু সত্যিকারেরই ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, আজ কাহনে শুনলেন শাশ্বত ধরের কাহিনী অরণ্যের অভিশাপ অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। যারা সময় নিয়ে ধৈর্য ধরে দুটি পর্বই শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।